হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যাক, ভেরি গুড। হ্যালো সবাইকে। কেউ স্প্যামিং করো না কাইন্ডলি, হ্যাঁ। সবাই একটু জয়েন হয়ে নিক, তারপরে আমরা শুরু করব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। আমাদের ভেক্টর অধ্যায়ের একদম জিস্ট, মনে করো আসল যে মজা, সেগুলা এখান থেকে শুরু হবে, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে বসো। সবাই খাতা কলম নিয়ে বসো। ক্লাস 2 না করলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ক্লাস 2 না করলে কোনো প্রবলেম নাই। ওখানে তো শুধু থিওরি ক্লাসটা ছিল, তাই না? না, যে কোনো একটা করলেই হবে। হয় আর্কাইভ ভালো মতন করলে করো, বা যদি লাইভ ভালো মতন করো তাহলে করো। কিন্তু যদি তোমাদের হাতে তো এখন সময় আছে, একটা ক্লাস যদি তুমি 2-3 বার করো, আমাদের দুইজনেরটাই করো, বা যতগুলো আর্কাইভ আছে ওগুলোও যদি করতে পারো, তাহলে যেটা দেখা যায়, ওই একই কনসেপ্টের ওপরে 2-3 বার ক্লাস করলে মাথায় একদম গেঁথে যায়। ভিন্ন ভিন্নভাবে শেখা হয় তো, তো মাথায় একদম গেঁথে যায়। সো এটা ম্যান্ডেটরি না। তুমি যেটা করতে পারো যে আগে যে কোনো একটা ক্লাস করো, হয় আর্কাইভে অপূর্ব ভাইয়েরটা করো বা আমারটা করো লাইভে, যে কোনো একটা করে অবশ্যই আমাদের স্লাইডগুলো একবার হলেও চেক দিও। মানে একটা ক্লাস তো দেখবাই ভালো মতন, প্লাস ধরো তুমি আর্কাইভে অপূর্ব ভাইয়ার ক্লাস করলা, লাইভে ক্লাসটা করার পরে ধরো পুরা ভাইয়ার যে রেকর্ড ক্লাস আছে সেটা শেষ করার পরে লাইভেও আমি যে স্লাইডগুলো নিছি, যে ক্লাসগুলো নিছি, সেগুলো একবার করে দেখবা যে নতুন কোনো ম্যাথ কি অ্যাড হয়েছে কিনা, নাকি সবই আগের। সো যে যদি নতুন কিছু পাও তখন খাতায় সুন্দর করে তুলে নিবা। বুঝতে পারছো? আর অপূর্ব দাদা ক্লাস নিবে তোমাদের রবিবারের দিন। রবিবারের দিন ইনশাল্লাহ ক্লাস নেবে, ঠিক আছে? সাইকেল 1 শেষ হতে কতদিন সময় লাগবে? এটা তো 2.5 থেকে 3 মাসের মতন সময় লাগে, কিন্তু তোমাদের সামনে আমরা কলেজ শুরু হওয়ার পরে, এখন তো প্রেশার কম, সাইকেল 1 এখন চলছে, সাইকেল 2 হয়তো লঞ্চ করে দিব 1.5-2 মাসের মধ্যে। তখন দেখা যাবে 2টা সাইকেল প্যারালালি চলতে থাকবে, তবে আপাতত সাইকেল 1এই থাকবে। সপ্তাহে মোট 4টা করে ক্লাস হয়, ঠিক আছে? কিন্তু এখন আপাতত 3 দিন করে ক্লাস হবে, যেহেতু তোমাদের কেবল শুরু হলো। আর কুইজের ব্যাপারে, যেটা কুইজটা হচ্ছে আসলে বেশি কঠিন হবে না। আমরা যখন একদম ফাইনাল কুইজ যেটা নিব বা ফাইনাল এক্সাম যেটা নিব, সেইখানে দেখা যাবে পুরো চ্যাপ্টারের ওপরেই আমরা ওখানে তোমাকে লেকচারটা নিব, ওখানে পরীক্ষাটা নিব। কিন্তু যখন এই যে 2টা করে লেকচার এর ওপরে যে পরীক্ষাগুলো হচ্ছে, এগুলা আসলে জাস্ট তোমার এটা চেক করা, নিজের মধ্যে একটা অ্যাফার্মেশন পাওয়া যে না ঠিক আছে, আমার ক্লাসগুলো করা হয়েছে বলে আমি পরীক্ষায় 10-এ 10 পাইছি। জাস্ট ক্লাসগুলো যদি ভালো মতন করো, ক্লাসের কন্টেন্ট থেকেই প্রশ্নগুলো করা, ঠিক আছে? ভাইয়া হায়ার ম্যাথ আর ফিজিক্সের ভেক্টর কি একই? অনেকটা একই, অনেকটা একই রকম, অনেকটাই একই রকম। দাঁড়াও একটা মিনিট, আমি একটু স্লাইডটাকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। ভাই নোট কিভাবে করব সেটা কোনো ভিডিও আছে না? কোনো ভিডিও নাই। নোট করার সময় ধরো তুমি যদি লাইভ ক্লাসে যখন নোট তুলছো, আমি হাতে যা কিছু লিখবো সব কিছুই খাতায় তোলার চেষ্টা করবা। প্লাস ধরো আমি তো যখন সংজ্ঞাগুলো পড়াচ্ছি, সংজ্ঞাগুলো আমার আগের থেকে স্লাইডে লেখা আছে। সো ওই সংজ্ঞাগুলো যদি ক্লাস টাইমে তুলতে না পারো, তাহলে জায়গা ফাঁকা রাখবা, ফাঁকা রেখে আমি হাতে যা লিখছি সেইগুলো তুলতে থাকবা। ক্লাস শেষ হওয়ার পরে ক্লাস স্লাইডের যেইগুলা তুমি তুলতে পারো নাই লেখা, ওই লেখাগুলো তখন খাতায় তুলে নিবা, ঠিক আছে? তবে আমরা 9:16 হয়ে গেছে ভিডিও সাইজ, কেন? এরকম তো হওয়ার কথা না। দেখো তো ওয়েব অ্যাপটা ঠিক আছে কিনা। আহ, আচ্ছা দাঁড়াও তো, আমি দেখছি, দাঁড়াও ওয়েব অ্যাপে দেখো তো এখন ঠিক আছে কিনা। এখন কি ঠিক আছে? এখন ওকে? আচ্ছা আচ্ছা, ও বুঝতে পারছি, বুঝতে পারছি, এখন ওকে না? আচ্ছা ঠিক আছে। এইটাকে চাপায় দিলে ভিডিও 90 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। অফলাইনে কি আর পড়া লাগবে না? তুমি যদি আসলে অনলাইনে আমাদের এই সার্ভিসগুলো ভালো মতো নিতে পারো, সিনসিয়ার থাকো, ডেডিকেটেড থাকো, আর ইনশাল্লাহ অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে আর ইনশাল্লাহ অসুবিধা নাই। ওকে, চলো আমরা তাহলে শুরু করি।
আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, হাওমাও করে কেঁদে উঠতে হবে আজকে। ওকে, চলেন তাইলে সবাই খাতা কলম বের করো, সবাই খাতা কলম বের করো। এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যে সূত্রগুলা শিখবো এগুলা দেখবা পুরা ইন্টার লাইফ জুড়ে এই সূত্রগুলা কিন্তু বিভিন্ন অধ্যায়ে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলেন তাহলে আমরা শুরু করি। সবার আগে তোমাদেরকে ভেক্টরের আগে কিছু জিনিস একটু বলে নেই। যখন আমরা ভেক্টরের যোগ বিয়োগ করব, যখন আমরা ভেক্টরের যোগ বিয়োগের ক্ষেত্রে একটা কনসেপ্ট একটু আগে দেখে নাও, সেটাকে আমরা বলি ভেক্টর শিফটিং। সেটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা বলি ভেক্টর শিফটিং। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে, ধরো তোমার কাছে এখানে কোনো একটা ভেক্টর আছে এবং তুমি চাও এই ভেক্টরটাকে সরায়ে অন্য আরেকটা জায়গাতে নিতে। তোমাকে খেয়াল রাখতে হবে যখন তুমি এই ভেক্টরটাকে সরায়ে অন্য কোনো জায়গাতে নিবা, তখন যাতে করে ভেক্টরের মান একই থাকে, অর্থাৎ যে দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্যটা যেন একই রকম থাকে, এবং যে দিক ছিল সেই দিকটাও যেন একই দিকে থাকে। অর্থাৎ মনে করো তোমার কাছে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর এইরকম করে যুক্ত ছিল, হ্যাঁ, একটার শেষের সাথে আর একটা শুরু, এভাবে করে যুক্ত ছিল। তুমি যদি চাও যে না ভাই আমি এই ভেক্টরটাকে একটু সরাবো, আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য হোক বা যে কোনো কারণে হোক, আমি চাই ভেক্টরটাকে একটু সরাতে। নর্মালি আমরা কখন সরাই? যখন ভেক্টরের যোগ বিয়োগ করি, তখন দেখা যায় একটা ভেক্টরকে যদি আমরা মুভ করাই তাহলে আমাদের জন্য যোগ বিয়োগ করাটা বেশ সহজ হয়। সো তাহলে আমি যদি এই ভেক্টরটাকে সরাতে চাই, তাহলে সরানোর নিয়মটা কি? এটাকে বলে ভেক্টর শিফটিং। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যখন তুমি একটা ভেক্টরকে ধরে সরাবা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিবা, তখন খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ভেক্টরের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না হয়। কারণ কি বলতো? দৈর্ঘ্যের পরিবর্তন হওয়া মানে বোঝায় ভেক্টরটার মানের পরিবর্তন হওয়া। আমরা যদি ভেক্টরের দৈর্ঘ্য পরিবর্তন করে লম্বা করে দেই, ধরো ভেক্টরটাকে শিফট করলাম কিন্তু দৈর্ঘ্যটা বড় করে আঁকছি বা দৈর্ঘ্যটা ছোট করে ফেলছি, তাহলে কিন্তু ভেক্টরের দৈর্ঘ্য পরিবর্তন হওয়া মানে ভেক্টরের মান পরিবর্তন হয়ে গেল। সো মান যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এটার আগের ভেক্টরটা থাকলো না। ঠিক আছে, তাহলে এটার আগের ভেক্টরটা থাকলো না। তাহলে যখন আমরা একটা ভেক্টরকে ধরে আরেক জায়গাতে নিব, এটাকেই বলছি ভেক্টর শিফটিং। সেটার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দৈর্ঘ্য থাকতে হবে একদম একই রকম এবং দিক যেটা, সেই দিকটা থাকতে হবে একই দিকে। যেমন এটা যেই দিকে নির্দেশ করছিল, এই ভেক্টরটাও খেয়াল করে দেখো ঠিক একই দিকে কিন্তু নির্দেশ করছে। তাহলে এটা খেয়াল রাখতে হবে ভেক্টর শিফটিং যখন আমরা করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে কি, যাতে করে ভেক্টরের মান সেম থাকে, যাতে করে ভেক্টরের মান সেম থাকে। মান সেম বলতে কি? দৈর্ঘ্য সেম, এবং যাতে করে ভেক্টরের দিকটাও একই রকম থাকে। ভেক্টরের মান সেম থাকে এবং যেন ভেক্টরের দিকও সেম থাকে। মান সেম থাকে এবং যেন দিক সেম থাকে, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন আমরা আজকের ক্লাসে আসলে শিখবোটা কি? আজকের ক্লাসে আমরা যেটা শিখবো, ধরো তোমাকে যদি আমি ক্লাস 9-10-এ জিজ্ঞাসা করতাম যে আচ্ছা ভাইয়া এইখানে একটা ব্লক রাখা আছে, এই ব্লকের উপরে মনে করো তোমার একজন বন্ধু সে 8 নিউটন বল প্রয়োগ করলো, এবং তোমার আরেকজন বন্ধু সে মনে করো ডান দিক দিয়ে ঠেলছে, একই দিকে ঠেলছে, সে 10 নিউটন বল প্রয়োগ করলো। আমি যদি বের করতে চাই আচ্ছা দুইজনের মোট ইফেক্ট কত বা দুইজন মিলে মোট কত বল দিছো, তাহলে তুমি এখানে আমাকে দুইটা ভেক্টরকে যোগ করে দিতা। তখন কিন্তু তুমি দুইটা ভেক্টরকে যোগ করে দিতা, তখন এই দুইটা ভেক্টরকে যোগ করলে যা হয় 10 আর 8 যোগ করলে কত হয়? 18 নিউটন। অর্থাৎ তখন তুমি বলতা যে হ্যাঁ ভাইয়া এখানে আমাদের এই ব্লকটার উপরে মোট 18 নিউটনের বল কাজ করছে। কিভাবে তুমি বের করছো? এইটা তুমি জাস্ট সিম্পলি যোগ করে দিছো, জাস্ট সিম্পলি কি করছো? যোগ করে দিছো। এখন যদি এরকম হয় যে ভাই আমার মনে করো একজন বন্ধু বাম দিকে ঠেলছে, একজন বন্ধু ডান দিকে ঠেলছে, এমনটা যদি হয়, তখন আমরা কি করতাম? তখন আমরা বুঝতাম ও আচ্ছা নেট যেই ইফেক্টটা, সেই নেট ইফেক্টটা হচ্ছে ভাই আসলে 10 নিউটনের মান যেহেতু বড়, 8 নিউটনের মান যেহেতু ছোট, তাহলে এর লব্ধি যেটা হবে বা ওই বস্তুটার উপরে নেট যে বলটা কাজ করবে সেটা হলো বাম দিক বরাবর। এটা হলো কোন দিকে? 2 নিউটন বরাবর বাম দিকে মোট ফোর্সটা কাজ করবে। এখন তাহলে কথা হলো যে একটা 8 নিউটন 10 নিউটন যদি ভিন্ন দিকে কাজ করে তাহলে রেজাল্ট কি হবে, তাহলে মোট বলটা কত হবে, এইটা কিন্তু আমরা জানতাম। ক্লাস 9-10-এ থাকতেই এগুলো আমরা দেখে আসছি, এবং আমরা এটাও জানতাম একটা বস্তুর উপরে যখন দুইটা বল একই দিক বরাবর কাজ করবে তখন মোট যে বলটা সেটা তাদের সিম্পলি যোগফল হয়ে যাবে।
তাইলে এখন এটা তো 9-10 থেকেই জানতাম। আমরা ইন্টারে উঠে এই অধ্যায়ে মূল যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, যদি শুধুমাত্র আমরা তো শুধুমাত্র জানতাম একই দিক বরাবর যদি দুইটা বল কাজ করে বা যদি দুইটা বল ভিন্ন দিকে কাজ করে তাহলে তার মোট বলটা কত হবে। কিন্তু এখন আমরা শিখব, যদি শুধুমাত্র একই দিক বা বিপরীত দিকে না হয়ে যে কোনো র্যান্ডম ডিরেকশনে দুইটা বল কাজ করে কোনো একটা বস্তুর উপরে, তাহলে মোট ফোর্সটা কত হবে, নেট ফোর্সটা কত হবে, সেইটা আমরা এখন বের করতে চাই। অর্থাৎ কাহিনীটা কি, আমরা এখন যেইটা বের করতে চাই সেটা হচ্ছে যে, মনে করো তোমার কাছে একটা ফুটবল আছে, একটা ফুটবল আছে। তো তোমার এক বন্ধু, আমি টপ ভিউ দেখাচ্ছি, উপর থেকে একটা ভিউ দেখাচ্ছি। তোমার এক বন্ধু একটা স্থির বলের উপরে এই দিক বরাবর মনে করো, এই দিক বরাবর মনে করো 10 নিউটনের একটা বল প্রয়োগ করছে, 10 নিউটনের একটা বল প্রয়োগ করছে। এখন ঠিক একই মুহূর্তে দেখা গেল আরেকজন বন্ধু দৌড়াই এসে নিয়ে এই বস্তুটার উপরে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছে, যেটা হলো 15 নিউটন। যেহেতু দৈর্ঘ্য একটু বড় দিছি তাই এটার মানটা একটু বড় বললাম, 15 নিউটন। এবং দেখা গেল যে এই দুইটা বলের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলল যে তাহলে আমাদের এই বস্তুটা মূলত কোন দিক বরাবর যাবে, আমাদের যে ফুটবলটা ছিল সেই ফুটবলটা আসলে কোন দিক বরাবর যাবে। ফুটবলটা কি শুধু তোমার কথা শুনবে, ফুটবলটা কি শুধু তোমার ওই বন্ধুর কথা শুনবে? না, দুইটা বল বা দুইটা ধাক্কা যেহেতু একই মুহূর্তে কাজ করছে এবং একই বস্তুর উপরে কাজ করছে, কথা কি যে দুইটা ধাক্কা, এই দুইটা ধাক্কা বল যেহেতু একই বস্তুর উপরে একই সময়ে কাজ করছে, তাহলে দেখা যাবে দুইজনের ইফেক্ট তাকেই সহ্য করতে হবে, দুইজনের ইফেক্ট তাকেই সহ্য করতে হবে। অর্থাৎ বস্তু কিন্তু সরাসরি এই দিক বরাবর যাবে না, বস্তু কিন্তু সরাসরি এই দিক বরাবর যাবে না। যাবে কোন দিকে? এই দিকে যাবে? যাবে কি এই দিকে? বা যাবে কি এই দিকে? না, যাবে এই দুইটা যে বল দেওয়া হয়েছে তাদের মাঝ বরাবর, তাদের মাঝখানে কোনো একটা দিকে আমাদের মোট এই ফুটবলটা বল লাভ করবে, মোট বল লাভ করবে। এখন আমরা আজকের ক্লাসে মূলত সেটাই শিখব যে মোট বলটা কোন দিক বরাবর কাজ করবে। মোট বলটা কি 10 নিউটনের দিকে? কার দিকে? এখানে তো অনেকগুলো অ্যাঙ্গেল হতে পারে, এখানে তো অনেকগুলো অ্যাঙ্গেল হতে পারে। এখানে দেখা যেতে পারে যে এটা হচ্ছে 10, এখানে হয়তো বা 10 ডিগ্রি কোণে কাজ করছে, বা হতে পারে 17 ডিগ্রি কোণে কাজ করছে। এরকম বিভিন্ন কোণে কিন্তু মোট বলটা কাজ করতে পারে। এবং এই মোট বলের মানটা কত? মোট বলের মান কি এখন 10 আর 15 যোগ করে যে 25 নিউটন হয়, মোট বল কি এখন 25 নিউটন হবে? দুইটা কি একই দিকে? না তো, দুইটা তো ভিন্ন দিকে। তাহলে মোট বলটা কত কাজ করবে এইটা আমরা বের করতে চাই, এবং এই মোট বলের ডিরেকশনটা কোন দিকে হবে সেইটা আমরা বের করতে চাই, সেইটা আমরা বের করতে চাই। তাহলে খেয়াল করো, আমাদের ক্লাস 9-10 যা ছিল সেটা ছিল শুধুমাত্র একই দিক বরাবর যদি দুইটা ধাক্কা কাজ করে, দুইটা বল কাজ করে, তাহলে নেট ফোর্স বা লব্ধি বল, মোট বল কোন দিকে কাজ করবে, এটাখানে কোনো কনফিউশনই ছিল না। যদি দুইটা বলে একই দিকে কাজ করে তাহলে মোট বলটা ওই একই দিকে কাজ করবে, অথবা যদি দুইটা বল ভিন্ন দিকে কাজ করে তাহলে যেই বলটা বড় তার দিক বরাবর কিন্তু মোট বলটা কাজ করবে। এগুলো আমরা সহজেই তখন বের করতে পারতাম। কিন্তু আমরা আজকের ক্লাসে যেটা শিখব, যদি আমাদের একই বস্তুর উপরে দুইটা ফোর্স কাজ করে এবং দুইটা ফোর্স যদি আমাদের ভিন্ন মানে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে না হয়ে যদি ভিন্ন কোনো অ্যাঙ্গেলে হয়, যেমনটা এখানে 30 ডিগ্রি দেখলাম, হতে পারে এটা 60 ডিগ্রিও হতে পারে, এটা 120 ডিগ্রিও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোট বলটা কোন দিকে কাজ করবে এবং মোট বলটার মান কত হবে। এটা কি আসলে 10 নিউটন বলেই মোট বল হবে, নাকি মোট বলের মানটা 15-র বেশি হবে, কত রেঞ্জের মধ্যে থাকবে বা মানটা কত হবে, সেইগুলো আমরা বের করতে চাই। এবং এটাকে আমরা বলি দুইটা ভেক্টরের যোগফল। এটার একটা সুন্দর নাম দেওয়া হয়, সেটা কি? এটাকে আমরা বলি লব্ধি, ইংরেজিতে এটাকে বলে রেজাল্টেন্ট। আমরা আজকের ক্লাসে ভাইয়া মূলত এই জিনিসটাই শিখব যে লব্ধি কিভাবে নির্ণয় করে এবং রেজাল্টেন্টটা কিভাবে নির্ণয় করে, লব্ধির মান কত, দিক কত। দেখো, একদম 2 নাম্বার ক্লাসের শেষের দিকে আমরা কিন্তু অনেকগুলা সূত্র শিখেছিলাম, সেখানেও আমরা লব্ধির মান কোন মানে লব্ধিটা কোনটা সেইটা আমরা আইডেন্টিফাই করা শিখেছিলাম। কোন ধরনের ইয়ার সাহায্যে, কোন ধরনের সূত্রের সাহায্যে মনে আছে? আমাদের ছিল ওই যে সাধারণ সূত্র ছিল, সেটার মাধ্যমে আমরা লব্ধি বের করা শিখছিলাম জ্যামিতিক উপায়ে।
তারপরে ত্রিভুজ সূত্র দিয়ে, বহুভুজ সূত্র দিয়ে আমরা কিন্তু জ্যামিতিক উপায়ে লব্ধি কোনটা হবে সেই দৈর্ঘ্যটা, সেই দিকটা আইডেন্টিফাই করতে শিখছিলাম। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা তো জাস্ট আগের দিন জ্যামিতিক উপায়ে যোগটা করা দেখছিলাম, এবার জ্যামিতিক উপায়ে তার মান বের করলে মানটা কত হবে এবং দিকের ভ্যালুটা কত, মানে যে কোনো একটা ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে লব্ধিটা কাজ করছে এবং লব্ধিটার মান কত, সংখ্যাগত মান কত, সেই মানটা আমরা বের করতে চাই। সেটার জন্য আমরা আজকে শিখবো সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। সো এটা আগে পড়ো না, আমি আগে ব্যাখ্যা করে নেই, তারপর এটা খাতায় তুলে ফেলবা যা লেখা আছে। যেহেতু তোমাদের কাছে বই নাই, এজন্য সংজ্ঞাগুলো একটু লিখে রাখা, প্লাস এই লিখে রাখার গুরুত্ব পরীক্ষার আগের দিন টের পাবা, যখন স্লাইড চেক করবা তখন টের পাবা। বা আরো ভালো হয় যদি একখানি নোট করে ফেলতে পারো সংজ্ঞাগুলো দেখে দেখে, তাহলে দেখা যাবে একটা নোট খাতার মধ্যে সবকিছু থাকলো, সুন্দর গোছানো থাকবে তাহলে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা এখান থেকে সামান্তরিক সূত্র মূলত যেটা বলে, ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে ভাইয়া, ধরো আমার কাছে ভাইয়া কয়টা ভেক্টর আছে, আমার কাছে দুইটা ভেক্টর আছে। তো নিয়মটা কি সামান্তরিক সূত্রের, মনোযোগ দিয়ে শোনো। সেইটা হচ্ছে, আমরা যদি একটা ভেক্টর নিলাম না, এই ভেক্টরের যেই আদি বিন্দু আছে সেই ভেক্টরের আদি বিন্দুতে অপর আরেকটা ভেক্টরের, সেই ভেক্টরের আদি বিন্দুতে অপর আরেকটা ভেক্টরের যদি আমি আদি বিন্দু স্থাপন করি, এই দেখো একটা ভেক্টরের আদি বিন্দুর উপরে যদি আমি আরেকটা ভেক্টরের আদি বিন্দু এইভাবে করে স্থাপন করি, তাহলে এই দুইটা বাহু দিয়ে, একই রকম বাহু দিয়ে আমরা কি সামান্তরিক আঁকতে পারবো না? একই রকম বাহু দিয়ে কি আমরা সামান্তরিক আঁকতে পারবো না বলো তো? সামান্তরিকে কি ছিল, সামান্তরিকের শর্ত কি? সামান্তরিক হতে হলে কি হতে হয়? বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল হতে হয় সামান্তরিক হতে হলে। তাহলে এখানে আমরা কিন্তু দেখো একটা সামান্তরিক পেলাম, এই দুইটা ভেক্টরকে দিয়ে আমরা একটা সামান্তরিক এঁকে ফেললাম, কারণ সামান্তরিক হওয়ার জন্য দুইটা ইউনিক বাহু লাগে, এই বাহুটার সমান ও সমান্তরাল এই বাহু, আর এই বাহুটার সমান ও সমান্তরাল এই বাহু। তাহলে এভাবে করে একটা সামান্তরিক যদি একবার আঁকতে পারো ভাইয়া, তাহলে এই সামান্তরিকের কি একটা কর্ণ আছে না, একটা কর্ণ আছে না? কর্ণ তো ভাই একটা নাই, কর্ণ তো দুইটা আছে, এইটা একটা কর্ণ হতে পারে, এইটা একটা কর্ণ হতে পারে। কোন কর্ণটার কথা বলছেন, কোন কর্ণটা, ভালো করে শোনো। দুইটা ভেক্টরের আদি বিন্দু যেখানে ছিল সেখান থেকে যে কর্ণটা যাবে সেই কর্ণটাকে আমরা বলি এই প্রথম দুইটা ভেক্টরের লব্ধি। এই কর্ণটাকে আমরা কি বলি, প্রথম দুইটা ভেক্টরের লব্ধি। তাহলে মনে করো আমাদের এটা হলো একটা পি ভেক্টর ছিল এবং এইটা হলো আমাদের একটা কিউ ভেক্টর ছিল, এটা পি ভেক্টর এবং এইটা কি কিউ ভেক্টর। এবং পি আর কিউ এর মধ্যবর্তী যেই কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী যেই কোণ, সেই কোণ ছিল মনে করো, এটা অনেক বইতে আলফা দিয়ে করা, অনেক বইতে থিটা দিয়ে করা, যে কোনো একটা তো আমরা এখন ধরে নিচ্ছি, তাই বইয়ের সাথে মিলতেই হবে এটা ম্যান্ডেটরি না। জাস্ট তুমি দেখো থিমটা বোঝো, একটা পি ধরলাম আর একটা কিউ ধরলাম, এদের মধ্যবর্তী যেই কোণটা সেই কোণটাকে আমি ধরে নিচ্ছি মনে করো থিটা। থিটা কার কার মধ্যকার কোণ? থিটা হলো পি এবং কিউ এর মধ্যকার কোণ। ঠিক আছে, তাহলে আমরা যেই লব্ধিটা পাবো, আমাদেরকে এই লব্ধির মানটা আর কত সেই আরটা বের করতে হবে। লব্ধি রেজাল্টেন্ট, এটাকে আর দিয়ে প্রকাশ করছি। তাহলে কথা দেখো, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব আমরা কিভাবে, সামান্তরিক সূত্র আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র কিভাবে অ্যাপ্লাই করব, দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক বিন্দুতে নিয়ে একটা সামান্তরিক আঁকবা। সো এই সামান্তরিকটার এই ছেদবিন্দু থেকে, এই যে দুইটা ভেক্টরের আদি বিন্দু বা ছেদবিন্দু থেকে যে কর্ণটা তৈরি হবে সেটাই হচ্ছে পি আর কিউ ভেক্টরের লব্ধি। তাহলে আমাকে একটু জানাই দাও তো সি লেখে যে ক্লিয়ার কিনা, বুঝছো কিনা, কিভাবে করে লব্ধিটা আঁকলাম এইটা কি সবাই বুঝছো কিনা, একটু জানাই দাও তো সি লিখে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। এইবার আসো, তাহলে আমরা যেহেতু থিমটা বুঝে গেছি, চলো আমরা একটু সংজ্ঞাটা একটু রিডিং পড়ি। এখন তুলতে না পারলে তোলার দরকার নাই, ক্লাস শেষ হওয়ার পরে এটা তুলে নিও, জাস্ট একটু ফাঁকা জায়গা রাখো, আগে একটু বুঝে নাও প্লিজ। কোন সামান্তরিকের একটা কৌণিক বিন্দু হতে, ভাইয়া কৌণিক বিন্দু কোনগুলা?
কৌণিক বিন্দু আমাদের এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, এগুলা কি সব কৌণিক বিন্দু। তো বলছে কোন সামান্তরিকের একটা কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত মানে পাশাপাশি দুইটা বাহু, এই বাহু আর এই বাহু পরস্পর সন্নিহিত হতে পারে, এই বাহু আর এই বাহু পরস্পর সন্নিহিত হতে পারে, ঠিক আছে, কিন্তু এইটা আর এইটা পরস্পর বিপরীত, এরা সন্নিহিত বাহু না। তো সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপরে একই সময়ে ক্রিয়ারত দুইটা সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে। ভাইয়া সমজাতীয় কেন? কারণ তুমি দুইটা ভেক্টরকে যোগ করতে হলে তাদেরকে একই জাতীয় হতে হবে। তুমি কখনোই আমাদের 1 কেজি চালের সাথে 2 লিটার পানি যোগ করে যোগফল বের করতে পারবা না। যোগফল কোনো একটা সংখ্যা আসবে না, সেখানে আলাদাভাবেই বলতে হবে তখন যে এই বস্তার মধ্যে কি আছে বা এই ড্রামের মধ্যে কি আছে, 1 কেজি পানি 2 লিটার, 1 কেজি চাল 2 লিটার পানি, এইভাবে করে আমাদের প্রকাশ করতে হবে। কিন্তু দুইটা যোগ করে একটা নির্দিষ্ট সংখ্যা তুমি কিন্তু কখনো বলতে পারবা না, ওই দুইটাকে কখনো যোগ করা যায় না। ঠিক একইভাবে বলের সাথে বেগ কখনো যোগ করা যাবে না। কখনোই আমাদের ধরো ত্বরণের সাথে বেগকে যোগ করে দিব, সেটা কিন্তু কখনো সম্ভব না। তাহলে দুইটা ভেক্টরকে যোগ করতে হলে তাদেরকে সবসময় কেমন হতে হবে? পরস্পর সমজাতীয় হতে হবে, একই জাতীয় হতে হবে। এবং একটা বড় শর্ত হচ্ছে তাদেরকে একই বস্তুর উপরে কাজ করতে হবে এবং একই সময়ে কাজ করতে হবে। তুমি দেখো একই সময়ে যদি কাজ না করে তাহলে কিন্তু আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, ইভেন ভেক্টরে কোনো যোগই করতে পারবো না যদি না একই সময়ে কাজ করে। এবং তাদেরকে কি হতে হবে? সমজাতীয় ভেক্টর নির্দেশ করে। তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটা ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। তাহলে কি বললো আরেকবার পড়ি। মনে করো আমাদের কাছে কোনো একটা সামান্তরিক আছে, একটা কাজ করি প্রথম থেকে আঁকি। ধরো আমার কাছে কোনো একটা সামান্তরিক আছে, এইটা হলো একটা সামান্তরিক। আচ্ছা, আমাদের বললো সামান্তরিকের একটা কৌণিক বিন্দু, ধরো কৌণিক বিন্দুটা এইটা, কৌণিক বিন্দু হতে দুইটা সন্নিহিত বাহু, মনে করো এইটা একটা বাহু এবং তার একটা সন্নিহিত বাহু তো এইটা, তাহলে এই যে দুইটা সন্নিহিত বাহু, এই দুইটা সন্নিহিত বাহু থেকে এই দুইটা সন্নিহিত বাহু, এই দেখো কোন সামান্তরিকের একটা কৌণিক বিন্দু এইটা হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়, এই যে দুইটা সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপরে একই সময়ে, কণাটা কই? কণাটা হচ্ছে এইখানে, এইটা হলো মনে করো সেই কণা, যদি কণার উপরে একই সময়ে ক্রিয়ারত দুইটা সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করে, অর্থাৎ মনে করো এইটা যদি আমাদের 5 নিউটনের বল নির্দেশ করে, এইটা মনে করো আমাদের 3 নিউটনের একটা বল, অর্থাৎ সমজাতীয় বলকে নির্দেশ, সমজাতীয় রাশিকে নির্দেশ করতে হবে। এটা বল হলে এটা বল, এটা বেগ হলে এটা বেগ। তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, কোন বিন্দু? এই যে যেই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে, যেই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে, ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, এই বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণটা হবে, সেই কর্ণটা অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। তাহলে কর্ণ এখানে কোনটা? কর্ণ হচ্ছে এইটা, এইটা তাহলে আমাদের ওই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে এখন আমরা চলো মান আকারে বের করতে চাই যে এই লব্ধির মানটা কত হবে। একক কি তাহলে একই? ডেফিনেটলি। দুইটা ভেক্টর যোগ করছো, দুইটা বলকে যোগ করছো, লব্ধিটার একক কি হবে? মিটার পার সেকেন্ড হবে? নিউটনই হবে না? নিউটনই তো হবে, তাই না? ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে বুঝলাম, ভেরি গুড, বুঝলাম। এখন তাহলে দেখো আমরা এখান থেকে চলো তাহলে বের করি যে মানগুলা কিভাবে বের করতে হয়, সামান্তরিকের সূত্র। দেখো সামান্তরিক সূত্র আমরা এখন প্রয়োগ করার মাধ্যমে কি করব? সামান্তরিক সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমরা এখন লব্ধির মান এবং দিক নির্ণয় করা শিখব। এই দেখো এইটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের সেই সামান্তরিকটা। হ্যাঁ, এই সামান্তরিকের একটা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটা সন্নিহিত বাহু, এই যে এইটা একটা বাহু এবং এর সন্নিহিত একটা বাহু হচ্ছে এইটা। তো মনে করো আমাদের প্রশ্নের মধ্যে এই ভেক্টরটার মান দেওয়া আছে, এটা হলো পি ভেক্টর, এবং এই ভেক্টরটার মান বলা আছে এটা হলো কিউ ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী যে কোণ সেই কোণটা বলা আছে থিটা। তাহলে খেয়াল করে দেখো,
তাহলে খেয়াল করে দেখো এই দুইটা ভেক্টরের যে ক্রিয়াবিন্দুটা, সেই ক্রিয়াবিন্দু থেকে অঙ্কিত কর্ণটাই আমাদের কি নির্দেশ করত? অঙ্কিত যেই কর্ণটা, সেই কর্ণটাই কিন্তু আমাদের আর ভেক্টর নির্দেশ করত, আর ভেক্টর নির্দেশ করত। আমাদের এখনকার কাজ কি একটু বলে নেই, কি করব আমরা এখন? আসলে আমাদের মূল প্রশ্নে দেওয়া আছে তিনটা জিনিস। আমাদের দেওয়া আছে ওই পি কত, এর মান কত দেওয়া, কিউ এর মান দেওয়া, এবং এদের মধ্যবর্তী কোণ থিটা দেওয়া আছে। আমাদেরকে এই তিনটা জিনিস দেওয়া আছে। এই তিনটা জিনিসের সাহায্যে আমাদের কি বের করতে হবে? এই তিনটা জিনিস আমাদের ইনপুট, কোন একটা মেশিনের মধ্যে এই তিনটা জিনিস দিছো, দেওয়ার এই তিনটা ইনফরমেশনের সাহায্যে আমাদের বের করতে হবে লব্ধির মান কত এবং লব্ধিটা কোন দিকে কাজ করছে, অর্থাৎ এই আলফা কোণটা কত, এই আলফা কোণটা কত, লব্ধির মান কত, এর মানটা কত, এবং এই কোণটা কত। ঠিক আছে? কোণটা যে কারোর সাথে বের করতে পারো, পি এর সাথেও বের করা যায়, কিউ এর সাথেও বের করা যায়। আমরা আপাতত ধরে নেই পি এর সাথেই বের করি, কারণ পি এর সাথে বের করলে কিউ এর সাথে তো এমনি বের হয়ে যাবে। এটা তাহলে কত হবে? থিটা মাইনাস আলফা হবে। তো একই কথা, যে কোনো একজনের সাথে কোণ বের করলেই হলো। তো আমরা এখানে আলফা যে কোণটা আছে সেই কোণটা বের করতে চাই। তাহলে ইনপুট কারা কারা? পি, কিউ, থিটা। এই তিনটা ইনফরমেশন আমাকে দিয়ে দিয়েছে যে কোন একটা বিন্দু এখানে আছে বা কোন একটা বল আমাদের কাছে আছে। এইটা হচ্ছে মনে করো আমাদের সেই বলটা, এই বলটার উপরে পি বল কাজ করছে, কিউ বল কাজ করছে। তাহলে তাদের লব্ধি কোন দিকে কত, সেইগুলো আমরা বের করতে চাই। ঠিক আছে, তোমরা কি হাউমাউ করে কান্নাকাটি করছো নাকি? এই অ্যাঞ্জেল অ্যাঞ্জেল লিখতেছে কে রে? সিয়াম ফয়সাল, তুমি কি অ্যাঙ্গেল লিখতে গিয়ে অ্যাঞ্জেল লিখে ফেলেছো? হ্যাঁ, বানান ঠিক না থাকলে তো ভাই সমস্যা, বানান ঠিক না থাকলে সমস্যা। আচ্ছা দেখো, তাহলে আমি একটা কাজ করব, যখন লিখছি ডান দিক থেকে বাম দিকে আসবো, হ্যাঁ, যাতে করে তোমাদের ভিজিবিলিটি সব সময় থাকে। ওকে, সো দেখো আমাদের এখন মেইন কাজ হলো কি, তাহলে বুঝতে পারছো যে আর এবং থিটার আলফার মানটা বের করা। এই আগে বলো এই পর্যন্ত বুঝছো কিনা যে টার্গেটটা কি? আমাদের টার্গেটটা কি? আর এবং আলফা বের করা। হাউমাউ করে জানায় দাও, হাউমাউ করে জানায় দাও। ক্লিয়ার না সবাই? ফেসবুকে যারা আসো তোমরা কি করতেছো? ভালো আছো? তোমরা একটু জানায় দাও ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। ঠিক আছে, ফুল ক্লিয়ার, গুড। এই এতবার লিখো না ফাহিম ফয়সাল, এই ফাহিম ফয়সাল ব্যান করে দিব কিন্তু, এতবার লেখে না। ওকে, আলহামদুলিল্লাহ, বুঝেছি। তাহলে এখন একটা কাজ যেটা করব, আমার সাথে সাথে করার চেষ্টা করবা, ঠিক আছে? একসাথে খাতায় তুলবা সবাই, এখন আর কমেন্ট করো না কেউ, একসাথে খাতায় তুলবা। যে কমেন্ট করতেছো তার মানে সে ফাঁকিবাজ, ঠিক আছে? যে এখনো কমেন্ট করবা সে ফাঁকিবাজ। আচ্ছা, তাহলে আমরা আর বের করতে চাই। দেখো আমাদের খুব একটা আফসোস হচ্ছে না বলো তো? একটা আফসোস কাজ করতেছে, ইস যদি এই যে পি এবং কিউ, পি এবং কিউ এরা যদি 90 ডিগ্রি হতো, পি এবং কিউ যদি 90 ডিগ্রি হতো, তাহলে কিন্তু দেখো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে খুব সহজেই আর এর মান বের করে ফেলতে পারতাম। তারপর ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে tan থিটার ফর্মুলা দিয়ে একবার এখানে কিউ বাই tan ইনভার্স কিউ বাই পি বা tan থিটা সমান tan আলফা সমান কিউ বাই পি করে লম্ব বাই ভূমি করে আর আর আলফার মান বের করে ফেলতে পারতাম। কিন্তু আফসোসের ব্যাপার হলো থিটার মানটা এখানে 90 ডিগ্রি না। আমরা তো জেনারেলাইজড করতেছি, মানে সব কেসের জন্য একবারে দেখছি। তাইলে আমরা যেটা করতে চাই, দেখো আমাদের আফসোস, যেটা আফসোসের কথা বলে নিয়ে আগে, আফসোসের কথা বলতে ভালো লাগে। দেখো যে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এরকম লিখতে ইচ্ছা করছে না অনেক? এইরকম কিন্তু লিখতে ইচ্ছা করছে। সো তাহলে যদি আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হতো, এটা কখন লেখা যাবে? যদি আমরা এখানে 90 ডিগ্রি হয় তাইলে এটা লিখতে পারতাম, তাইলে এটা লিখতে পারতাম। কিন্তু এইটা তো 90 ডিগ্রি না। সো যেহেতু 90 ডিগ্রি না, তাহলে এই ফর্মুলা আমরা কিন্তু একদম সরাসরি কখনোই অ্যাপ্লাই করতে পারবো না। এই ফর্মুলা আমরা কখনো সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখন উপায় কি? আমাদের তো মনে কষ্ট, মনে বড্ড ব্যথা যে ভাই এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারলাম না। তাহলে সেটার জন্য আমরা একটা খুব, আমাদের তো অনেক বুদ্ধি, বুঝছো না? আমাদের কি অনেক বুদ্ধি না? আমরা এই এসএসসি পরীক্ষা পাস করে ফেলছি, মানে তো আসলে জীবনের অর্ধেক শেষ। আনবিলিভেবল। সো এইখানে আমরা যেটা করলাম, বস দেখো এইখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই রেখাটাকে একটু বৃদ্ধি করে দিলাম, এমন ভাবে বৃদ্ধি করলাম, এমন ভাবে বৃদ্ধি করলাম যাতে করে আমরা ওই শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানতে পারি। হ্যাঁ, এই রেখাটাকে আমরা কি করলাম দেখো তো, এই রেখাটাকে আমরা একটুখানি দৈর্ঘ্যটা বৃদ্ধি করে দিলাম, তারপরে দেখো একটা লম্ব টানলাম, এই দেখো। এখন
একটা মজার কাহিনী হয়েছে। এখন একটা মজার কাহিনী হয়েছে, এটা তো আমরা লিখতে পারলাম না, আমাদের আফসোস ছিল, ইস কি ব্যথা, মনে বড় ব্যথা। সো এখানে দেখো এ বি সি ডি, এইটা যদি আমাদের সামান্তরিকের 4টা কৌণিক বিন্দু হয়, সো মনে করো এইখানে যে কৌণিক বিন্দুটা, এটাকে আমি একটা বিন্দু বললাম, এটা হলো ই বিন্দু, ঠিক আছে? তোমাদের একটা জিনিস দেখলে এখন অবাক হয়ে যাবা, হাউমাউ করে কেঁদে উঠবা। দেখো তো এইটা যদি ভাইয়া থিটা হয়, এইটা যদি থিটা হয়, অবিশ্বাস্য একটা ব্যাপার, বলো তো এইটাও কি, এইটাও কি বলো তো? এইটা যদি থিটা হয় এইটাও কি হবে? একটা অবিশ্বাস্য ব্যাপার না? এটাও কি, এটাও থিটা না বলো তো? এটা এটা বুঝছো? এটা তো বুঝছি সবাই, তাই না? তাই না? এটা তো বুঝছি যে থিটা, এটা যদি থিটা হয়, অনুরূপ কোণ বলে এটাকে, এটা বলে, এটাও থিটা বলে, এটা থিটা। এখন দেখো আমরা একটা কাজ করি তাহলে, আমাদের এটা 90 ডিগ্রি ছিল না, কিন্তু আমরা দেখো 90 ডিগ্রি মানে একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে বানায় ফেলতে পারছি। কিন্তু এই দেখো, দেখো ত্রিভুজ এ সি ই তে, ত্রিভুজ এ সি ই তে, এ সি ই তে আমরা কি লিখতে পারি? এ সি ই তে আমরা লিখতে পারি যে এ সি স্কয়ার সমান সমান, এই যে এটা কি অতিভুজ না ভাইয়া? এই এটা তো 90 ডিগ্রি, তাহলে এ সি ই যে একটা সমকোণী ত্রিভুজ, আরে পোলাপান বুঝে না, এই এ সি ই কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এর মাঝখানে কোণ কত? এই কোণটা কত? 90 ডিগ্রি না? তাহলে আমরা কি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি এখানে? তাহলে এ সি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি, দেখো এই এ ই স্কয়ার, এ ই স্কয়ার প্লাস প্লাস সি ই স্কয়ার, সি ই স্কয়ার। দেখো এটা লেখা যাবে, কারণ কি ত্রিভুজ এ সি ই বলছে। আমাদের মেইন টার্গেট কি বলতো? মেইন টার্গেট আর এবং আলফার মান বের করা। এই যে আর এর মান কত, আলফার মান কত, এগুলো বের করতে চাই। আমরা কি কি জানি? পি কিউ থিটা, এই পি এর মান জানি, কিউ এর মান জানি, এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা কত সেটা জানি। এখন দেখো এসি সমান সমান কি? এসি তো হলো আর, আরে বাহ, আর বের করতে চাইছিলাম, একবারেই তো মনে হচ্ছে আরটা বের হয়ে যাবে, খুব ভালো লাগছে। এ ই স্কয়ার, এই কে আমরা কি লিখতে পারি বলতো? এ ই কে আমরা কি লিখতে পারি? এই কে আমরা লিখতে পারি এ বি প্লাস বিই লেখা যায়। কেন ভাইয়া ভেঙে লিখলেন কেন? ভেঙে লিখলেন কেন? আপনার বোর্ড, আপনার কলম, এই জন্য যা ইচ্ছা তাই করবেন। এ বি প্লাস বি তে ভেঙে লিখলেন কেন? কারণ দেখো আমাদের প্রশ্নে পি দেওয়া আছে, তাই এই বড় দৈর্ঘ্যটার মধ্যে যেটা আমাদের প্রশ্নে দেওয়া সেটাকে আমি একটু আলাদা করে রাখলাম। আবার বলছি, এ ই যে বাহুটা, এই পুরা বাহুটার মান আমি তো জানি না, আমি এখানে জাস্ট পি অংশটুকুর মান জানি, তাই যতটুকুর মান জানি সেটার সাথে যতটুকুর মান জানি না এটাকে জাস্ট আলাদা করে রেখে রাখলাম। তাহলে এটা এই পুরাটার উপর স্কয়ার গেল। এখন দেখো সিই মানে কতটুকু, এটাও কি আমরা জানি? সিই মানে কতটুকু এটাও কি আমরা জানি? এটাও তো আমরা জানি না। তাইলে খেয়াল করো, আমি এখান থেকে যদি আর স্কয়ার লিখতে যাই, আর স্কয়ার লিখতে চাই, এবি মানে হচ্ছে পি আসলো, ভালো কথা। বিই মানে এখানে শুধু বিই থাকলো, কারণ বি এর মান তো আমি জানি না ভাই, প্লাস সিই এর মান কত এইটাও তো আমি জানি না। তাহলে এটা কি আর বের করার জন্য আমাদের একটু ঝামেলা করতেছে না? এই দুইটা বলো তো, আমি বের করতে চাইছিলাম আর, এদের জ্বালায় কিন্তু পারা যাচ্ছে না। তাহলে আমার এখন টার্গেট কি হবে? টার্গেট হবে এদেরকে যেমনে পারি আমি ছড়াই দেই, এদেরকে আমি সরাই দেওয়ার চেষ্টা করব। তাইলে আসো এদেরকে সরাই দেওয়া যায় কিভাবে একটু দেখি। শোনো, আমি যখন ফাঁকা বোর্ডে লিখবো বেশিরভাগ সময় দেখবা লেখা ডান দিক থেকে আমি আস্তে আস্তে বাম দিকে আসি, ঠিক আছে? এটা ফলো করো, মানে এটা খেয়াল রেখো আমার স্লাইডগুলো চেক করার সময়। আমি অ্যারো দিয়ে দেওয়ার চেষ্টা করি, তবে এটা হচ্ছে খেয়াল রেখো, বাম দিক থেকে ডান দিকে দেখলে কিছু বুঝবা না, ডান দিক থেকে বাম দিকে। ওকে, সো এবার একটু খেয়াল করো যে আমরা কি বের করতে চাই? আমরা বি এর মান জানি না, সি এর মান জানি না। তাহলে একটা কাজ করি, চলো বিই এইটুকুর মান বের করা লাগবে এবং এইটুকুর মান আমাদের বের করা লাগবে। তাহলে আমরা কোন ত্রিভুজের বাহু? এই দুইটা কোন ত্রিভুজের বাহু? বিসিই ত্রিভুজের বাহু। তাহলে আসো আমরা যদি লিখি ত্রিভুজ বিসিই তে, ত্রিভুজ বিসিই তে আমরা কি লিখতে পারি বলতো? এই বাহুটা বের করতে চাই, এই বাহুটা বের করতে চাই। ছোটবেলায় তোমরা, অনেক ছোটবেলায়, অনেক অনেক দিন আগের কথা, তোমরা কি ত্রিকোণমিতি পড়ছো না? অনেক ছোটবেলায়, সেই যখন ক্লাস পিচ্চিকালে ক্লাস 9-10-এ পড়তা, সেই সময় ত্রিকোণমিতি শিখছে না? একটা সূত্র ছিল যে বিসিই তে আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাইলে সাইন থিটা, সাগরে লবণ আছে, তাহলে সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে বলো এইখানে লম্ব কোনটা হয়? লম্ব তো কি এইটা না লম্ব এইটা?
সবসময় এটা ডিপেন্ড করে কোণের উপরে। সো কোণের বিপরীত বাহু লম্ব, কোণ থিটা ছিল সাইন থিটা, তাহলে এই ত্রিভুজের মধ্যে সাইন থিটা, থিটা যেটা হবে থিটার বিপরীত বাহু হয় লম্ব, আর থিটার সাথের বাহু হয় অতিভুজ। আর আরেকটা তো বড় বাহু, এটা সরি সাথের বাহু ভূমি, আর এটার সাথে যেটা সবচেয়ে বড় সেটা কি অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে গিয়ে সিই এবং অতিভুজ হচ্ছে বিসি। অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে বিসি। কেন ভাইয়া এই কাজটা করলেন? কেন এই কাজটা করলেন? কারণ আমার টার্গেট কি? আমি তো সিই এর মান জানি না, এটারে দূর করতে চাই এখান থেকে। এই যে দেখো সি কিন্তু এখানে আছে, তাহলে সিই এর বদলে আমি কাকে বসাতে পারি? সিই এর বদলে আমি বসাতে পারি বিসি সাইন থিটাকে। বলো তো ভাইয়া বিসি মানে কে? এইটা যদি কিউ হয়, এই বাহু এই ভেক্টরের দৈর্ঘ্যটা যদি কিউ এর হয়, কিউ হয়, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে বলো? কিউ হবে না? তাহলে আমরা বিসি সমান সমান যেটা লিখতে পারি সেটা হচ্ছে কিউ সাইন থিটা। কিউ সাইন থিটা লিখতে পারি, তাই তো? কিউ সাইন থিটা লিখতে পারি। তাহলে সি এর বদলে আমি যদি কিউ সাইন থিটা লিখি, আচ্ছা দেখি তো ডান পাশে যা লিখছি এগুলোর মান আমরা জানি কিনা। হ্যাঁ দেখো, এইখানে আমরা কিন্তু কিউ এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং থিটার মান যেটা এটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে সিই কে রিপ্লেস করে আমি কিউ সাইন থিটা কিন্তু লিখে ফেলতে পারবো। এই বুঝতে পারছো? তোমরা কি হাউমাউ করে কান্নাকাটি করছো নাকি? হ্যাঁ কি অবস্থা? এই মারামারি করো না, বাচ্চাদের মতো মারামারি করো না। হ্যাঁ ওকে, ভেরি গুড ভেরি গুড, বুঝছি। এইবার দেখেন আবারও এইরকম ত্রিভুজে, তাহলে আমরা একজনের ঝামেলা থেকে মুক্তি পেলাম, ওই যে সিই যে ছিল তার ঝামেলা থেকে আমরা মুক্তি পেলাম। এখন আরেকজনের ঝামেলা বিই, সেটা কি? এই থিটার সাথে ভূমি হিসেবে আছে না? তাহলে কোন অনুপাতে ভূমি ছিল? আমাদের কস থিটার অনুপাতের মধ্যে কিন্তু আমরা ভূমি পাই। তাহলে কস থিটা যেটা সেটা সমান সমান কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে বিই, ভূমি হচ্ছে বিই, আর আছে অতিভুজ, অতিভুজ হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে বিসি। তাইলে বস দেখো তো বিই সমান সমান আমরা কি লিখতে পারি? বিসি কস থিটা। আর বিসি মানে কি? কিউ ছিল, তাহলে আমরা বিসি এর বদলে কিউ কস থিটা লিখে দিতে পারি। কারণ দেখো এটা ভেক্টর, ভেক্টরের যে দৈর্ঘ্য সেটাই তো ভেক্টরের মান নির্দেশ করে। তাহলে এটা যেহেতু ভেক্টরের দৈর্ঘ্য, তাহলে এটা মান কিউ নির্দেশ করছে। আচ্ছা তাহলে বিইটাকেও দেখো আমরা যেটা জানতাম না, বিই এর মান তো জানতাম না, কিন্তু মজার ব্যাপার হলো আমরা তো কিউ এর মান প্রশ্নে দেওয়া, থিটার মান প্রশ্নে দেওয়া, তাহলে কি আর কোনো ঝামেলা রইলো? আর কোনো ঝামেলা কি রইলো? আমাদের দুইটা আননোন ছিল, দুইটার মানই যদি আমরা এখান থেকে বসায় লিখে ফেলতে পারি। এই যে তোমরাও আমার মতো কপি করে নাও, এত বছর পড়াশোনা করার পরেও যদি এইটাই আমার মতন কপি করতে না পারো, তাইলে আর পড়াশোনা করে লাভ কি? আর স্কয়ার সমান সমান পি প্লাস বিই, বিই মানে কি? কিউ কস থিটা, কিউ কস থিটা, কিউ কস থিটা, এর উপরে দিলাম স্কয়ার, প্লাস সিই মানে কত? সি মানে ছিল কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা, ঠিক আছে? কিউ সাইন থিটা, এখানে বসবে কিউ সাইন থিটা, এর উপরে স্কয়ার। এখন বলো তো তোমরা ছোটবেলায় পড়েছিলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি ছিল সেটা? এই দেখো আমি লিখছি, দেখো মনে পড়ে কিনা। এ স্কয়ার প্লাস টু পি কিউ কস থিটা, টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস, দেখো আবার ডান দিকে আছে কে? কিউ সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি কিউ স্কয়ার সাইন, আমার সাথে সাথে এগুলা তুলো, কিন্তু এগুলা তুলো। তাহলে এখান থেকে দেখো আর স্কয়ার বের করার কথা ছিল, তাহলে আর স্কয়ার সমান সমান যেটা আসছে, দেখো কিউ স্কয়ার কজ স্কয়ার থিটা, কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। এই যে আমার মতন কপি করে নাও, না পারলে আর এত বছর পড়াশোনা করে কি করলে বলো? তাহলে আমরা যদি কিউ স্কয়ারকে কমন নেই, কিউ স্কয়ারকে কমন নেই, তাহলে কি লেখা যাবে? কিউ স্কয়ারকে কমন নিলে, কিউ স্কয়ারকে কমন নিলে এইটা লেখা যাবে না বলো তো? কিউ স্কয়ার কমন নিলে এটা লেখা যাবে। এটা মানে কত? এটা মানে কত? এটা মানে কত? এটা মানে হচ্ছে 1। এটা মানে কত বস? এইটা মানে 1।
তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো আর স্কয়ার সমান সমান যেটা পাই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস, কারণ এটা 1 হয়ে গেল, প্লাস হচ্ছে 2p কিউ cos থিটা। খেয়াল করো আমাদের যেটা মিশন ছিল সেটা সাকসেসফুল। কি মিশন ছিল? আমাদের মিশন ছিল আমাদের যা দেওয়া আছে পি দেওয়া, কিউ দেওয়া এবং থিটা দেওয়া, আমাদের টার্গেট ছিল পি কিউ এবং থিটা, এইটাকে ব্যবহার করে আমরা আর এর মানটা নির্ণয় করতে চাই, ওই কর্ণটা কত সেটা বের করতে চাই। এবং দেখো আমাদের ফাইনাল যে লাইনটা আসলো, এই লাইনটা থেকে আমরা কিন্তু পি এর মান প্রশ্নে দেওয়া, কিউ এর মান প্রশ্নে দেওয়া, থিটার মান প্রশ্নে দেওয়া, অর্থাৎ প্রশ্নে এগুলা দেওয়া থাকলে আমরা কিন্তু সহজেই এই দুইটা বলের লব্ধি কত সেটা নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, বুঝছি? দেখো তো ক্লিয়ার কিনা, বুঝেছি কিনা? স্যারের কপি করা দেখে হাত ব্যথা করতেছে। পড়াশোনা করে কি হলো তাহলে আমাকে বলো? এই যে 12 বছর পড়াশোনা করলে সারাদিন মোবাইল চালালে তো হবেই, পারবা না তো কপি করতে। সারাদিন যদি মোবাইলের মধ্যে থাকো, মোবাইল চালাও সারাদিন, তাহলে কি আর কপি করতে পারবা? পারবা না তো। ঠিক আছে, তাহলে আমরা আর এর মান বের করবো না, মানই তো বের করলাম। এই দেখো আর স্কয়ারের মান যদি জানো তাহলে আর এর মান কত হবে? এখানে একটা অভাবনীয় কাজ করব, এই দেখো ভাবা যায়, স্কয়ার রুট করে দিলাম, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos থিটা। এই থিটার পরিচয়টা কি ভাইয়া? থিটা এর পরিচয়টা হচ্ছে আমাদের পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। দেখেছো, এটা হলো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এই চিহ্নটা দিয়ে মধ্যবর্তী কোণকে বোঝানো হয়, এই চিহ্নটা দিয়ে। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে এখানে যে পি লিখছো, কিউ লিখছো, পি লিখছো, কিউ লিখছো, এগুলো সবগুলা কিন্তু তাদের মান লিখবা, অর্থাৎ সংখ্যাটা লিখবা। আমি পজিটিভ পাশে লিখে দিলাম, হ্যাঁ। মান সবসময় তো মডুলাসিসের মধ্যে পড়লে তো সেটা পজিটিভই হয়, তাই না? তো তাহলে এখানে জাস্ট মানটা বসবে, মানটা বসবে, পি আর কিউ এর মানটা, সংখ্যাগত যে মানটা, সেই সংখ্যাগত মানটা বসবে। এই সূত্রটা একদম ঝাঁঝরা করে ফেলো, ঝাঁঝরা করে ফেলো। এবং শোনো, যেই টাইপের সূত্রগুলা মুখস্থ করা লাগবে, একদম ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম, আরেকবার মনে করায় দেই, সূত্র যেগুলো মুখস্থ করা লাগবে সেগুলা প্রথম যখন শিখবা তখন বারবার রিভিশন দিবা, এটা তো একটা উপায়। আরেকটা উপায় হলো চেষ্টা করবা এটা সামনে কোনো দেওয়ালে লিখে রাখতে। দেওয়ালে তো আর লিখে রাখা যাবে না, তো তাহলে বড় আর্ট পেপারে কিনে সেখানে সুন্দর করে লিখে রাখতে পারো, অথবা একটা ছোট হোয়াইট বোর্ড কিনতে পারো, সেই হোয়াইট বোর্ডের মধ্যে একটু সূত্রটা লিখে রাখলা। এতে করে কি হবে, তুমি ঘরের মধ্যে যতবার ঢুকবা, যতবার বের হবা, ওই লেখাটা তোমার চোখে পড়বে, এবং সাবকনশাস মাইন্ডে বারবার এভাবে করে যখন তুমি দেখতে থাকবা, তখন এই সূত্রটা তোমার মনের মধ্যে একদম গেঁথে যাবে। তো যে কোনো সূত্র যখন নতুন পড়ছো, এটা মাথায় গেঁথে নেওয়ার জন্য এই ট্রিক্সটা ফলো করতে পারো, এটা অনেক কাজে দেয়। ঠিক আছে? ও হ্যাঁ, স্টিকি নোটস তো ভালো, স্টিকি নোটস তো অবশ্যই ভালো। হ্যাঁ দেখো, এইখানে আরেকটা জিনিস তোমরা বলছো যে ভাইয়া আপনি আগের ক্লাসে আমাদের বলছিলেন যে ভেক্টরের উপরে সবসময় সাইন দিতে হয়, একটা তীর চিহ্ন দিতে হয়, এখানে কেন আপনি কোনো তীর চিহ্ন দেন নাই? তাহলে কি আপনার জন্য এক নিয়ম, আমাদের জন্য এক নিয়ম? না, আমি এখানে আগেই কি বলছি, লব্ধির কি বের করছি, মান বের করছি। যখন মান বের করা হয় তখন কিন্তু উপরে কোনো সাইন টাইন দেওয়া হয় না, জাস্ট ওই লেটারটাই লেখা হয়। তাহলে আমরা তো মান বের করছি, আমরা কি দিক বের করছি? না, দিক তো বের করি নাই। ঠিক আছে, তাহলে এখন কার কাজ কি? এখন আমাদের কাজ হলো যে আমরা চলো এইবার ভেক্টরের যে দিক আছে দিকটা বের করি। দাঁড়াও একটা মিনিট, এইখানে বোর্ডটা মাঝে মাঝে একটু পাগলামি শুরু করে, মানে আবেগে, বুঝতে পারছো? ওরও তো একটা আবেগ আছে, তাই না? ওর মধ্যেও তো একটা ভয়, আবেগ, এগুলো আছে। সো দেখা যায় মাঝে মাঝে, যাক এবার কাজ হয়েছে। ওকে, সো যেটা বলছিলাম যে আমরা তাইলে ভাইয়া মান বের করা শিখলাম। এইবার চলো আমরা তাহলে কি রিক্যাপ দিব ভাইয়া, সামারি করে দেই। আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম যে একটা বস্তু কণার উপরে যদি দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট কোণে কাজ করে, তাহলে তার লব্ধির মানটা কত হবে।
এই প্রমাণ কি আমাদের পরীক্ষায় আসে? প্রমাণ কখনোই পরীক্ষায় আসে না। তোমার জাস্ট ফাইনাল এই যে লাইনটা লিখলাম এইটাই তোমাকে মুখস্থ করা লাগবে, এটাই মুখস্থ অ্যাপ্লাই করতে হবে। কোনো ম্যাথ আসলে এইটা দিয়ে অঙ্ক করা লাগবে। সো এই যে প্রসেসগুলো, এগুলা জাস্ট আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে আসলে কাহিনীটা কি হলো। এবং দেখো আমরা কিন্তু একটা জ্যামিতির মধ্যে একটা সামান্তরিক আঁকলাম এবং সেখানে আমরা জাস্ট এই বাহুটার দৈর্ঘ্য বের করলাম। কেন দৈর্ঘ্য বের করা গুরুত্বপূর্ণ? কারণ একটা ভেক্টরের যে দৈর্ঘ্য সেইটা কিন্তু তার মান নির্দেশ করে। তাহলে আমি যখন এখানে ছবি এঁকে ওর দৈর্ঘ্যর মানটা বের করলাম, এটাই কিন্তু আমাদের লব্ধির মান নির্দেশ করছে। ঠিক আছে? ওকে, হ্যাঁ, চলো এবার তাইলে আমরা আলফার যে মান সেইটা এবার বের করি। সো আলফার মান যদি বের করতে চাও, তাহলে কিভাবে করতে পারি? আলফার মান বের করতে গেলে আমরা আবারও একটা সমকোণী ত্রিভুজ লাগবে। সো এই সমকোণী ত্রিভুজ তো আমাদের অলরেডি আছেই। এখানে যদি আমরা ACE সমকোণী ত্রিভুজটাকে নেই, ত্রিভুজ ACE তে আমরা কি করতে পারি? কি বের করা লাগবে? আলফার মানটা বের করা লাগবে। তাহলে দেখো তো, আলফা যদি বের করতে হয় তাহলে আমরা tan আলফা সমান কি লিখতে পারি? tan আলফা সমান সমান কি লিখতে পারি? কেন ভাইয়া আপনি tan আলফা কেন নিলেন? sin আলফা বা cos আলফা কি দোষ করছিল? কারণ দেখো, তুমি যদি sin আলফা নাও, sin আলফার মধ্যে কিন্তু আমাদের অতিভুজ লাগবে। এইখানে অতিভুজ তো লব্ধিটার মান। cos আলফা যদি নাও তাহলে ভূমি বাই অতিভুজ, ওইখানেও আমাদের অতিভুজটা লাগবে। সো অতিভুজটা তো আমাদের আর। তাহলে আমার যদি এইরকম হয়, আমারে বলছে কোণ বের করতে, কোণ বের করার জন্যে আমার যদি আগে প্রথমে আরটা বের করে নিয়ে আসা লাগে, তাহলে ঝামেলা না? এই জন্য আমরা সাইন কস দিয়ে করবো না। আচ্ছা, একটা কাজ করে যাও, তোমরা তো বুঝবাই। দেখো, যদি আমি সাইন আলফা সূত্রটা নেই, সাইন আলফা সমান কি বলা যায়? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে সিই, লম্ব হচ্ছে সিই, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। খেয়াল করে দেখো, এই এসিটা কিন্তু আর এর মান নির্দেশ করে। আচ্ছা করুক, দেখি তো কজ আলফা কি? কজ আলফা ভূমি বাই অতিভুজ। সো ভূমি এখানে কোনটা? ভূমি হচ্ছে এই, আর অতিভুজ যেটা সেটা হচ্ছে এসি। এসি মানে কিন্তু খেয়াল করো এটা আর নির্দেশ করে। এখন আমাদের প্রশ্নের মধ্যে মনে আছে বলছিলাম প্রশ্নে কাকে কাকে দেওয়া আছে? প্রশ্নে দেওয়া পি, প্রশ্নে দেওয়া কিউ, প্রশ্নে দেওয়া থিটা। আমরা চাই এগুলাকে ব্যবহার করে এখন আলফাটা বের করতে, কারণ এগুলো আমার সরাসরি প্রশ্নে দেওয়া আছে। এটা কি আমার প্রশ্নে সরাসরি দেওয়া আছে? তাহলে যেহেতু এটা আমার প্রশ্নে সরাসরি দেওয়া, তাহলে আমি কেন আবার নতুন করে আর বের করে তারপরে এই কজ আলফা সাইন আলফার মধ্যে বসাবো? এটা একটা ঝামেলা, এটা একটা ঝামেলা। সো এই কারণে আমরা চাই না যে কোণ বের করতে গেলে আমাদের আর এর উপরে নির্ভরশীল হতে হোক। আবার বলছি, আমরা চাই না যে এখান থেকে আলফার মানটা বের করা লাগবে, তার জন্য আমাদের আর এর উপরে নির্ভর করা লাগুক। সো এই কারণে আমরা সাইন কস দিয়ে করব না। তাহলে কে বাঁচতে থাকে? বাঁচতে থাকে tan। তাহলে আসো দেখি tan আলফা আমাদের কোনো ভালো সলিউশন দিতে পারে কিনা। tan আলফা, টেরা লম্বা ভূত। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে সিই, লম্ব হচ্ছে সিই, ভূত কত? ভূমি এই, ভূমি হচ্ছে এই। এখান থেকে খেয়াল করো, সিই মানে আমরা তোমাদের খাতায় দেখো লেখা আছে, এটা মানে লেখা যায় কিউ সাইন থেটা, কিউ সাইন থেটা। এবং এই যেটা, এটাকে কি লেখা যায়? এটাকে আমরা লিখতে পারি কি এ বি প্লাস বিই, এভাবে লেখা যায়। এ বি প্লাস বিই এভাবে লেখা যায়। তাহলে উপরে সিই এর জায়গায় আমরা বসাবো, উপরে সিই যেটা আছে সেই সিই এর জায়গায় আমরা বসাবো কিউ সাইন থিটা, কিউ সাইন থিটা। এবং নিচে যে এই আছে সেটার জায়গায় আমরা বসাবো কি পি প্লাস বিই মানে ছিল কিউ কস থিটা, কিউ কস থিটা। তাহলে এখান থেকে দেখো tan আলফা যেটা বাম পক্ষের মান আমরা বের করতে চাই, এটার জন্য আমাদের ডান পক্ষে কাদের সাহায্য লাগছে? ডান পক্ষে কিন্তু আমাদের যেগুলা প্রশ্নে দেওয়া আছে সেইগুলারই সাহায্য লাগছে। এর বাইরে কোনো কিছুর কিন্তু আর সাহায্য লাগে নাই। কাদের সাহায্য লাগছে? কিউ সাইন থিটা, কিউও প্রশ্নে দেওয়া, থিটাও প্রশ্নে দেওয়া।
এবং পিও প্রশ্নে দেওয়া, কিউ প্রশ্নে দেওয়া, থিটাও প্রশ্নে দেওয়া আছে। সি হবে কোথায়? ও সরি সরি, এটা ব্যক্তিগত ভুল, আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত। সো তাহলে এখান থেকে আমরা tan আলফার ভ্যালু বের করে ফেলতে পারবো। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে একটু খেয়াল রাখতে হবে। সূত্র সহজে মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, দেখো tan আলফা, tan মানে কি ছিল? sin সামথিং বাই cos সামথিং, sin সামথিং বাই cos সামথিং। এখন দেখো tan আলফা বের করবা, এখন তোমার যদি ডান পাশে sin আলফাই থাকে, cos আলফাই থাকে, তাহলে আলফার মান বের আমরা সবসময় কি করি? যেটার মান বের করতে হয় সেটাকে বাম পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে রাখি। আমাদের আলফার মান বের করতে হবে। এখন চিন্তা করো, যদি আলফার মান বের করতে গিয়ে দেখি ডান পাশে আমার আলফা লাগবে, এখানে আলফা লাগবে, তাহলে তো হইল না। তাহলে সহজে মনে রাখার জন্য আমি ট্রিক্সগুলো দেখাচ্ছি। দেখো যে tan মানে ছিল sin বাই cos, sin বাই cos, দেখো sin আছে cos আছে, কিন্তু আলফা না, কারণ আলফা তো বের করব। তাহলে আলফা ছাড়া আরেকটা কোন অ্যাঙ্গেল আমাদের দেওয়া আছে? আরেকটা দেওয়া আছে থিটা। তাহলে ভাই sin থিটা ডিভাইডেড বাই cos থিটা এরকম হবে। এখন দেখো এর সাথে একটা কিউ আছে, কিউ দেখো দুইজনের সাথেই আছে, কিউ এর কি পাওয়ার দেখছো? কিউ দুইজনের সাথেই আছে, সাইনের সাথেও আছে, কজের সাথেও আছে। ও না একটু দুর্ভাগা। দুর্ভাগা কেন? কারণ ও কিউ এর সাথে সাইনের সাথে থাকতে পারছে, ও কজের সাথে থাকতে পারছে। এখন পি যে আছে সেই পিকটাকে দেখে মনে হচ্ছে ও একা একা আছে, দেখে মনে হচ্ছে ও একা একা আছে, কিন্তু আসলে দেখো ওর সাথেই কিন্তু আলফাটা আছে, পি যেটা আছে সেটার সাথেই কিন্তু দেখো আলফাটা আছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে খেয়াল করো, নিচে পি প্লাস কিউ কস থিটা লিখতেছি, এটাকে এভাবে বলা হয়, যার সাথে কোণ, যার সাথে কোণ, যার সাথে কোণ সেটা নিচে একা একা থাকবে। এবার এভাবে ছন্দ মেলানো হয় যে, না থাক ছন্দ দরকার নাই, এমনি দেখি। যার সাথে কোণ, এই কোণটা কার সাথে ছিল? আলফা কোণটা কার সাথে ছিল? পি এর সাথে ছিল। আলফা কোণটা পি এর সাথে ছিল, তাহলে যার সাথে কোণ সেটা নিচে একা একা থাকবে, সেটা একা, সেটা একা। ঠিক আছে, কারণ ওর সাথে তো কোণ আছেই, ও একা একা। আর এর কিউ এর সাথে তো কোণ নাই, আলফা তো কিউ এর সাথে ছিল না, তাহলে এখন ওকে তো কিছু খেয়ে পরে বেঁচে থাকতে হবে। তাহলে ওর সাথে সাইন থিটা আছে, ওর সাথে কস থিটাও আছে। বুঝতে পারছো? ব্যালান্সড, সব কিছু ব্যালান্সড। তাইলে যার সাথে কেউ নাই ওর সাথে কি আছে? এখানে আলফা আছে। ঠিক আছে না শাহিন, এগুলো বলতে হয় না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা সব সিঙ্গেল মিঙ্গেলে চলে গেছে, দরকার নাই। দেখো সো তাহলে এখানে tan আলফা সমান সমান কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে পি যেটা, খেয়াল করো তো সূত্রের মধ্যে আমি এই সূত্রটা 5 বার খাতায় লিখবা, তাইলেই মাথায় থাকবে। 5 বার মাথায় লিখবা, তাহলে খাতায় থাকবে। ঠিক আছে, কোথায় লিখবা? 5 বার যদি মাথায় লেখো তাহলে কোথায় থাকবে? খাতায় থাকবে। ওকে, সূত্র কি ছিল দেখো, না দেখে লিখবো। এটা ছিল একটা পি ভেক্টর, এটা ছিল একটা কিউ ভেক্টর, এবং এটা হচ্ছে মনে করো তার লব্ধি। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল থিটা, এবং এই কোণটা হলো আলফা। আবারও বলছি, বইতে কিন্তু থিটার জায়গায় আলফা, আলফার জায়গায় থিটা দেওয়া থাকতে পারে, থাকুক, তাতে কি যায় আসে। আমি এখান থেকে সূত্র যখন বসাবো আমার মাথায় থাকবে যে ঠিক আছে, আমি তো লব্ধির সাথে পি এর কোণ বের করতে চাই, তাহলে সেটা কত? tan আলফা সমান সমান যার সাথে অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আছে না পি এর সাথে, তাহলে এটাকে নিচে একা একা রাখবো, এটা হচ্ছে পি থাকবে। আর যার সাথে অ্যাঙ্গেল নাই, ও তো নিরীহ, তাহলে ওর সাথে থাকবে হচ্ছে কিউ সাইন থিটা, আর থাকবে কিউ কস থিটা, আর থাকবে কি? কিউ কস থিটা, এবং দুইটার মধ্যে যোগ দিয়ে দিব। দেখো বুঝছো? tan আলফা সমান কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। দেখো বুঝছো কিনা? কি বুঝি নাই? জাফর সাদিক বলো, বলো বলো বলো, জাফর সাদিক বলো, কি বুঝি নাই? না আবার বুঝাতে পারবো না, তুমি আগে বলবা কি বুঝি নাই, তারপরে আগে বলতে হবে কোনটা বুঝেন নাই। কিউ সাইন থিটা কস থিটা কিভাবে আনলাম? আচ্ছা দেখো, এই যে দেখো তো আগে লিখে রাখছিলাম না, সিই সমান কিউ সাইন থিটা,
কেন ভাইয়া সি কে কেন রিপ্লেস করতে গেলেন? কারণ সি কি আমাদের প্রশ্নে দেওয়া ছিল? প্রশ্নে তো বিসি বা কিউ দেওয়া ছিল, এ বি বা পি দেওয়া ছিল, বিই বা সিই তো প্রশ্নে দেওয়া নাই। সো এই জন্য আমরা কিন্তু সি, দেখো এই যে ত্রিকোণমিতি থেকে সি সমান কিউ সাইন থিটা লিখলাম আর বি সমান কিউ কস থিটা লিখলাম। এটা বেসিক ত্রিকোণমিতি। না পারলে কি করবা? না পারলে ক্লাস 9-10-এর বইটা একবার দেখো, বুঝতে পারছো? ভাই কোশ্চেন কোনো চিন্তাই করো না ভাই, অঙ্ক এত সহজ, আনবিলিভেবল। ঠিক আছে, অঙ্ক সহজ, অঙ্ক অনেক সহজ। ঠিক আছে, ওকে, ভেরি গুড, বুঝছি। ট্যান নিলাম কেন আরেকবার বলেন। আচ্ছা, ট্যান কেন নিলাম? কারণ সাইন আলফার মধ্যে লম্ব বাই অতিভুজ, সরি হ্যাঁ লম্ব বাই অতিভুজ, অতিভুজটা হচ্ছে আর, কিন্তু আমাদের প্রশ্নে কি আর দেওয়া আছে? প্রশ্নে তো পি কিউ থিটা দেওয়া। তাহলে আমরা চাইবো এমনভাবে আলফাটা বের করতে যাতে করে আমার এইগুলা দিয়েই বের করতে পারি। কিন্তু যখন আর চলে আসবে, আর চলে আসলে তো আমাদের আবার পি কিউ থিটা থেকে আর এর মান বের করে তারপরে বসাতে হবে, ঝামেলা। সো এই জন্য আমরা সাইন কজ এইগুলা অ্যাপ্লাই করব না। আমরা কি করলাম? ট্যান থিটা দিয়ে দেখলাম। কারণ দেখো ট্যান থিটার মধ্যে যেই ভ্যালুগুলো আছে সবগুলো আমরা পি কিউ থিটা দিয়ে নির্ণয় করতে পারি, এই জন্য ট্যান আলফা নিয়ে আসলাম, বুঝছি। এবং তারপরে তো ডিরেক্ট সূত্র কেমনে মুখস্থ রাখবা? ট্যান আলফা মানে সাইন বাই কস তো ছিলই, আর যেটার সাথে অ্যাঙ্গেল থাকবে সেটা নিচে একা একা থাকবে, আর যার সাথে অ্যাঙ্গেল নাই ও তো নিরীহ, ওর সাথে কস থাকবে সাইন থাকবে, বুঝছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গেল। তাহলে আমরা এটা বুঝলাম, এইটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, এটা যদি বুঝে থাকো, এইবার আরেকটা জিনিস এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মনে রাখবা এখানে কিন্তু যে পি বসাইছো, এখানে যে কিউ বসাইছো, হ্যাঁ এখানে তুমি যে পি বসাইছো, এখানে তুমি যে কিউ বসাইছো, এগুলো সব কিন্তু ডিরেক্ট মান বসবে, মান, অর্থাৎ আমাদের পজিটিভ ভ্যালুটা দিতে হবে। এবং এখানে যে কিউ, এটা কিন্তু মান বসবে, মান। ঠিক আছে, মান বসবে। এবং এইখানে আমি তোমাকে থিটার একটা পরিচয় লিখে দেই। থিটার পরিচয়টা কি? থিটার পরিচয় বলবো না। থিটার পরিচয় একটা আছে, সেটা আমরা চলো একটা ম্যাথ করতে গিয়ে তারপরে দেখি। চলো আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। দাঁড়াও, একটা ম্যাথ প্রবলেম আগে একটু সলভ করে আসি। কান্নাকাটি করো না, শোনো, কান্নাকাটি বেশি বেশি করতে হয়, বুঝছো? কান্নাকাটি যত করবা তত দেখবা জীবনে খালি সুখ আর সুখ, আর বেশি হাসলে পরে কাঁদতে হয়। দেখো এখানে কি বলছে আমাদের, 6 নিউটন মানের দুইটা ভেক্টর রাশি একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। তাহলে একটা কাজ করি, চলো, এটা হলো আমাদের একটা ফুটবল। এই ফুটবলের উপরে একটা 6 নিউটন বল কাজ করছে এবং একটা 120 ডিগ্রি কোণে 6 নিউটন বল কাজ করছে। একটা 6 নিউটন এবং এইখানে একটা 6 নিউটন বল কাজ করেছে। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা সমান সমান 120 ডিগ্রি। আমাদেরকে বলেছে দুইটা ভেক্টরের লব্ধির মান কত এবং দিক নির্ণয় করো। তাহলে দেখো আর এর মান কি ছিল? আর সমান সমান ছিল স্কয়ার রুট অফ 6 স্কয়ার প্লাস আরেকটা ভেক্টর স্কয়ার প্লাস 2 ইন্টু, না থাক, তোমরা এভাবে লিখলে পরে হাউমাউ করে কান্নাকাটি করবে, দেখা যাবে রাত্রেবেলা ঘুমের ঘরে কাঁদছো, বাসায় এসে সবাই জিজ্ঞেস করবে যে কিরে কাঁদছিস কেন? তখন তুমি ফুপিয়ে ফুপিয়ে বলবে, জানো ভাইয়া তো আমাকে সূত্র লিখে দেয়নি। কি একটা আবেগী কথাবার্তা। সো এটা ছিল সূত্র। পি এর মান কত? 6। তাহলে বস এটা হবে কত? 6 স্কয়ার প্লাস কিউ মানে হচ্ছে 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 6 কজ, এদের মধ্যবর্তী কোণ কত? এই মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের আর বের হয়ে গেল। এবং এখান থেকে তুমি হিসাব করে দেখো, ক্যালকুলেটর, আমি জানি অনেকেই তোমরা ক্যালকুলেটর এটা বের করতে পারবা না। ইস, এদেরকে নিয়ে কি করা যায়? অ্যাঙ্গেল 60 কেন? এটা 60 হবে কেন? বলছে তো 120 ডিগ্রি কোণে কাজ করছে। এই যে 6 নিউটন মানের দুইটা ভেক্টর রাশি একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে সমস্যা কি? অ্যাঙ্গেল 60, তুমি লব্ধির কথা বলছো? সরি, ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি হিসাব করে দেখো, বিশ্বাস করো cos 120 এর মান তো হাফ মাইনাস হাফ, কাটাকাটি করলে মাইনাস 6 স্কয়ার আসে। এটার আর এর মান আসবে 6, এটার আর এর মান দেখবে আসবে 6, আর
এর মান আসবে কত? এর মান আসবে হচ্ছে গিয়ে 6। ঠিক আছে, এবার আসো দিক বের করে ফেলি। এটা গেল মান নির্ণয়। দিকের সূত্র কি ছিল? সো মনে করলাম আমাদের যে লব্ধিটা, সেই লব্ধিটা হচ্ছে এইরকম মাঝামাঝি কোন একটা দিকে গেল। সো লব্ধিটা যদি মাঝামাঝি কোন একটা দিকে যায়, আমরা আর এর মান বের করছি, এবার আমরা এর সাথে অ্যাঙ্গেলটা বের করব, যেটা হলো আলফা। তাইলে বস tan আলফা সমান কত হবে? tan আলফা সমান সমান হবে, আমরা একটা হলো 6 sin 120 ডিগ্রি এবং এখানে হবে 6 প্লাস 6 cos 120 ডিগ্রি। এবং তুমি হিসাব করে দেখো tan আলফা এটার মান আসবে √3। এখন ভাই মহা সমস্যা, আমার তো আলফার মান লাগবে, আমার তো tan আলফা চাই নাই। তাহলে এখান থেকে আলফার মান কিভাবে বের করবা? সেটার জন্য তুমি দেখবা তোমাদের বাসায় একটা ক্যালকুলেটর আছে। বিশ্বাস করো, অনেকেই বিশ্বাস করো না যে নিজের বাসায় একটা ক্যালকুলেটর আছে। বিশ্বাস করো তোমার বাসায় একটা ক্যালকুলেটর আছে। সো এখানে ক্যালকুলেটরের মধ্যে তুমি দেখবা একটা ফাংশন আছে যেটা হলো tan ইনভার্স। আমি তো পুরান কালের মানুষ, পুরান ক্যালকুলেটর ব্যবহার করি। সো এই পুরান ক্যালকুলেটরে যেটা করতে হয়, বা বেশিরভাগ সবগুলা ক্যালকুলেটরে তুমি দেখবা শিফট টেপার পরে তুমি যদি tan এর উপরে চাপ দাও, তাহলে tan ইনভার্স নামে একটা ফাংশন আছে। tan ইনভার্স নামে একটা ফাংশন আছে। tan ইনভার্সের কাজ কি জানো? এটা জানলে তোমার দেখবা অনেক সুখ লাগতেছে মনে মনে। হঠাৎ করে দেখবা বাসায় সবাই আড্ডা দিচ্ছে, সবার মন টন খারাপ, তুমি হঠাৎ করে হো হো করে হেসে উঠছো, কারণ তোমার কাছে মনে হয়েছে tan আলফার ফাংশনটা কি অসাধারণ ছিল। সো দেখো tan আলফা, tan ইনভার্সের কাজটা কি দেখো। tan এর কাজটা কি ছিল, যে কোনো একটা অ্যাঙ্গেল যদি আমি বসাই ক্যালকুলেটরের মধ্যে, যদি tan 30 মান বসাই, তাহলে কিন্তু tan 30 ডিগ্রি সমান সমান এই যে 1/√3, এটার মান কিন্তু ক্যালকুলেটর আমাদের tan ফাংশনের মাধ্যমে বের করে দিতে পারে। tan ইনভার্স ফাংশন হচ্ছে এটার উল্টা। যেমন একটা ফাংশন আছে, মনে করো tan x সমান সমান আসছে y। সো যখন তুমি x এর মান জানো, তোমাকে y এর মানটা বের করা লাগবে, তখন আমরা সরাসরি tan ফাংশনটা ইউজ করব। যে একটা কোণ জানো, সেই কোণ থেকে তোমাকে tan এর মান বের করতে হবে, তাহলে আমরা tan x ডিগ্রি লিখে বের করে ফেলি। কিন্তু যদি অপোজিট হয়, যদি উল্টাটা হয়, যে আমরা tan সামথিং এর এটার মানটা আমরা জানি, যে tan সামথিং এর রেজাল্টের মানটা আমরা জানি, কিন্তু অ্যাঙ্গেলটা কত এটা আমরা বের করতে চাই, তখন আমরা কি করব জানো? তখন আমরা যেটা করি, tan ইনভার্স ফাংশনটা ইউজ করি। এই tan ইনভার্স মানে কিন্তু 1/tan না, খবরদার, এটা ওইটার সাথে মিলায় না। এটা আলাদা একটা অপারেটর, আলাদা একটা মেশিন, আলাদা একটা যন্ত্র। ঠিক আছে, আলাদা একটা যন্ত্র। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে তুমি দেখো tan ইনভার্স করে যদি হিসাব করো, তাহলে দেখবা এটা থাকুক, এখানে লেখা থাকুক, এটা এখানে লেখা থাকুক। তুমি যদি tan ইনভার্স করে হিসাব করো, তাহলে তুমি দেখবা যে এইখানে আমাদের আলফার যে মানটা আসছে, সেটা আসছে 60 ডিগ্রি। সেটা আসছে কত? 60 ডিগ্রি। একটা জিনিস এখান থেকে দেখো আমরা একটু চিন্তা করতে পারি, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধির মানও দেখো সমান হবে। লব্ধির মানটাও কি হচ্ছে? সমান হচ্ছে। এবং লব্ধিটা দেখো তাদের মধ্যবর্তী কোণকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এই ব্যাপারে পরে আবার কথা বলবো না, মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করার ব্যাপারে ওগুলো পরে বলবো। এটা জাস্ট একটা ম্যাথ প্র্যাকটিস হিসেবেই থাকুক। এখান থেকে আরো যে সমস্ত জিনিসগুলো বোঝা যায়, সেগুলো তুমি সামনে বড় হলেই দেখতে পারবা। বড় মানে কি, 1-2 ক্লাস বড় হলে। ঠিক আছে, তাহলে আমরা আর এর মান দেখলাম এবং আলফার মানটা কত, সেই আলফার মানটা আমরা পেলাম। এই যে আলফার যে মানটা, এই আলফার মানটাও আমরা পেয়ে গেলাম। বুঝতে পারছি? সহজ না? অনেক সহজ। কিন্তু আসো আমরা দাঁড়াও, আমি তো প্রবলেমের গুলার মধ্যে যাব, কিন্তু প্রবলেমগুলো একটু উলটপালটভাবে সাজানো হয়ে গেছে। এটার জন্য আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত, এটা একান্তই আমার ব্যক্তিগত ভুল। ওকে, সো দেখো এইখানে মনে করো আমাদের কাছে একটা ফুটবল আছে। তামিম ইকবাল বিশ্ববিখ্যাত ফুটবলার, সে কি করলো? এদিকে একটা লাথি মারলো। তার বেস্ট ফ্রেন্ড সাকিব আল হাসান, সে কি করলো? বেস্ট ফ্রেন্ড সাকিব আল হাসান এই দিক বরাবর একটা লাথি মারলো। তামিম যেই ফোর্সে লাথি মারছে, এইটা হচ্ছে
ধরো 6 নিউটন, এবং সাকিব যে ফোর্সে লাথি মারছে এইটা হচ্ছে মনে করো 8 নিউটন, এবং এদের মধ্যবর্তী যে কোণ, এই কোণ হচ্ছে আমাদেরকে বলে দিছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? না 30 ডিগ্রি কম হয়ে যায়, 60 ডিগ্রি। ঠিক আছে, এখন আমাদেরকে বের করতে হবে আর এর মান কত, এবং আমাদের এদের মধ্যবর্তী মানে লব্ধির যে কোণটা, লব্ধিটা কত ডিগ্রি কোণে আছে, এটা আমাদেরকে বের করা লাগবে। এই বুঝো নাই? সহজ, কিন্তু সহজ, অনেক সহজ। তাহলে আমরা যদি আর এর সূত্রটা লিখে দেই, না হলে দেখা যাবে ভোর রাত্রে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, বাসায় সবাই ঘুম ভেঙে যাবে, এসে জিজ্ঞেস করবি কি রে কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তখন তুমি হাউমাউ করে বলবা যে ক্লাসে ভাইয়া সূত্র লিখে দেয়নি। সো আর সমান সমান স্কোয়ার রুট অফ পি এর মান হলো ধরে নিলাম 6, যে কোনো একটাকে পি ধরো আর একটাকে কিউ ধরো, আর কি অসুবিধা নাই। তাইলে কি, কারণ আলটিমেটলি তুমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লেখো বা কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার লেখো, একই কথা। এখানে তো দুইটাই গুণ হচ্ছে, প্লাস হচ্ছে 2p কিউ কজ এদের মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে এইটা একটু হিসাব করে আমাকে জানাও তো, আর এর মানটা কত হয়? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু কজ 60 ডিগ্রি। এটাকে রুট করলে আসে √148 বা 12.16। দেখো তো তোমার সাথে আমার উত্তর মিলছে কিনা। উত্তর কি মিলছে? 12.16 নিউটন। এবং যদি আমি tan আলফা বের করতে চাই, তাহলে সেটা সূত্র কি ছিল? যার সাথে কোণ সেটা নিচে একা একা থাকবে। কোণটা কার সাথে বের করব? মনে করো এটা হলো লব্ধিটা, এটা হলো লব্ধি আর, এই যে অ্যাঙ্গেল এটা হলো আলফা। তাহলে আমি চাই tan আলফার মানটা বের করতে। আমাদের আলফাটা কার সাথে আছে? 6 এর সাথে আছে, তাহলে 6 কে নিচে একা একা রাখবো। এবং যার সাথে নাই, 8 যেহেতু নাই, তাহলে 8 সাইন আলফা লিখবো না তো, কারণ আমাদের যেটা দেওয়া আছে সেটা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এটা মনে রাখো, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ বসবে প্লাস 8 cos 60 ডিগ্রি। তাহলে দেখি কত আসে, 8 ইন্টু সাইন 60 ডিভাইডেড বাই 6 প্লাস 8 ইন্টু cos 60 বা 4। তো tan ইনভার্স করলে যেটা আসে 34 পয়েন্ট সামথিং, 34.72 ডিগ্রি। দেখো তো, আরে সর্বনাশ তুখোর বলাবান সব। আমি কি উত্তর ভুল করছি নাকি? 6 স্কোয়ার, দাঁড়াও, ওটা তো 2 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু 0.5 প্লাস, না ঠিকই আছে, 148। সো √148 মানে 12.16, ঠিকই তো আছে, ওকে ঠিক আছে। তাহলে একটা 34.72 এবং লব্ধির যে মান সেটা হলো এই যে এত। ব্যাস, দেখছো কি সহজ অঙ্ক ইন্টারে করে। খালি মানুষ ইন্টারমিডিয়েটকে ভয় পায়, কোনো কথা বলো। 8 আগে নিব নাকি পরে নিবা, কোনো অসুবিধা নাই। তুমি একটা কাজ করো, তুমি আগে 8 দাও, তারপর 6 দাও, তারপর এখানে 8 দাও 6 দাও, দেখো তো কোনো চেঞ্জ আসে কিনা। কোনো চেঞ্জ আসবে? বলো, তুমি নিজেই বলো যে কোনো চেঞ্জ কি আসবে? 6 দিয়ে 8 গুণ করলে যা, তুমি জেনে অবাক হবে যে 6 এর সাথে 8 গুণ করলে যা হয়, 8 এর সাথে 6 গুণ করলে সেই একই সংখ্যা পাওয়া যায়। এটা অবাক করা তথ্য, কিন্তু এটা অনেকেই জানতা না, আজকে জেনে নিলা। ওকে, সো এটা পারবো আমরা, তাই তো? তাহলে আর এর মান বের করতে পারলাম, আলফার মান বের করতে পারলাম, গুড। এখন আসো আরেকটা জিনিস, সেটা ভাই আমরা আলফা তো বের করতে পারলাম, ভালো কথা। আপনি আমাদের আলফা বের করা শিখালেন। আলফা সমান সমান tan ইনভার্স, এটা হলো কিউ সাইন থিটা হলো প্লাস, এখানে আসলো হচ্ছে পি প্লাস কিউ কস থিটা। আপনি তো এটা আমাদের শিখালেন, ভালো কথা। এখন যদি আমি বের করতে চাই, ধরেন এই কোণটা কত, এই কোণটা মনে করেন বিটা, তাহলে বিটার মান কেমনে বের করব? আচ্ছা বলো তো, এই আলফা আর বিটা দুই ভাই মিলেই কি আমাদের থিটা হইছে না? এই আলফা আর বিটা দুইটা যোগ করেই কি আমাদের থিটা হইছে না বলো তো? হ্যাঁ, তাহলে বিটা যেটা হবে সেটা সমান সমান কি হবে? থিটা মাইনাস আলফা। এটা হওয়ার জন্য কিন্তু সায়েন্টিস্ট হওয়া লাগে, বুঝতে পারবে? এটা বোঝার জন্য সায়েন্টিস্ট হওয়া লাগবে। তুমি যদি সায়েন্টিস্ট না হয়ে থাকো এটা বুঝবা না, আমি সরি আসলে।
আমি আসলে আন্তর্জাতিকভাবে দুঃখিত, এটা আর বোঝা সম্ভব না, কারণ এটা অনেক কঠিন একটা লাইন। এটা বোঝার জন্য তোমাকে নাসার বিজ্ঞানী না হলে এটা হবে না, অসম্ভব। সো আলফা প্লাস বিটা দুইটা যোগ করে থিটার সমান হয়। এই দেখো, আলফা আর বিটা দুইটা যোগ করে কার সমান? থিটার সমান। তাহলে তুমি যদি আলফা জানো, তাহলে বিটা সমান সমান হচ্ছে থিটা মাইনাস আলফা। এই বুঝছি, সহজ সহজ, অত্যন্ত সহজ। ঠিক আছে, বুঝেছি আমরা, গুড, সাব্বাস সাব্বাস। এইবার আসো আমরা কিছু জিনিস একটু শিখে রাখি, কিছু জিনিস শিখে রাখি। এবার আমরা কতগুলো কেস দেখবো, বুঝছো? কতগুলো কেস দেখবো, বিশেষ কয়েকটা ক্ষেত্র, এগুলা থেকে অবজেক্টিভ প্রশ্ন আসে। এই জন্য আগে একটু আলোচনা করে যাই, বুঝতে পেরেছো? একটু আলোচনা করে যাই, কয়েকটা অবজেক্টিভ প্রশ্ন আসে। ঠিক আছে, কয়েকটা অবজেক্টিভ প্রশ্ন আসে। দেখো কি বললো এখানে, ভেক্টর দ্বয় যদি সমান্তরাল বা একই দিকে হয়। দাঁড়াও একটা মিনিট, আমি একটু চার্জ দিয়ে নিই ফোনটা। দেখো যদি দুইটা ভেক্টর সমান্তরাল বা একই দিকে হয়, আচ্ছা দেখো তো, যদি এইখানে একটা ভেক্টর থাকে মনে করো, এবং এই ভেক্টরটা হচ্ছে আমাদের পি ভেক্টর। কি ভেক্টর ভাইয়া? এই ভেক্টরটা হচ্ছে মনে করো আমাদের পি ভেক্টর, ঠিক আছে। এবং মনে করো আমাদের আরেকটা ভেক্টর, ওই যে একই বস্তুর উপর তো কাজ করছে, একই বস্তুর উপর তো কাজ করছে, তো এটাকে আমি একটু নিচে দেখালাম, কারণ ওভারল্যাপ হয়ে যাবে, তো দেখতে বিচ্ছিরি লাগবে না। তো এখানে দুইটা ভেক্টর যে দেখছো, দুইটা ভেক্টর আসলে একই বস্তুকণার উপরে কাজ করছে। সেই বস্তুকণাটা আমি তোমার সুবিধার জন্য এঁকে দিচ্ছি। এই যে এইটা হলো মনে করো আমাদের সেই বস্তুকণা, দেখতে পাচ্ছ কত সুন্দর। সেই একই বস্তুকণার উপরে দুইটা ভেক্টর কাজ করছে, একটা হলো পি ভেক্টর এবং আরেকটা হলো আমাদের এই কিউ ভেক্টর। ঠিক আছে, একটা পি ভেক্টর এবং নিচের এটা কি? কিউ ভেক্টর। তো আমাদের বললো ভেক্টর দ্বয় সমান্তরাল বা একই দিকে ক্রিয়ারত থাকলে, ভেক্টর দ্বয় সমান্তরাল বা একই দিকে ক্রিয়ারত থাকলে। দেখো এখানে আসলে সমান্তরাল কথাটা না বললে ভালো হয়, আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত, এটা তোমরা সমান্তরালটা কেটে দাও। সমান্তরাল মানে দুইটা দিকেই বোঝায়। সো ভেক্টর দ্বয় যদি একই দিকে ক্রিয়ারত থাকে, বলো তো দেখি, একই দিকে যদি ক্রিয়ারত থাকে তাহলে আমাদের এখানে বলো তো তাদের মধ্যবর্তী কোণ কত বলো তো? একই দিকে ক্রিয়ারত থাকলে তাদের যে মধ্যবর্তী কোণ, তাদের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটা কত হবে বলো তো? থিটা। থিটা এর পরিচয় কি হবে? একই দিকে যদি কাজ করে তাহলে কত হবে? 0 ডিগ্রি হবে না? তোমার যদি বুঝতে কষ্ট হয়, আমরা বলছিলাম না যে ওই যে ভেক্টর দ্বয়কে শিফট করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। এই যে মনে করো আমি চাচ্ছি ওকে ওই পাশে পাঠাতে, ওই দেখছো ওই পাশে পাঠিয়ে দিলাম। আমি মনে করো চাচ্ছি এটাকে ওই দিকে পাঠাই দিতে, এই যে দিকে পাঠিয়ে দিলাম। সো এই ভেক্টর কিন্তু এইভাবে করে শিফট করা যায়। তোমরাও চাইলে খাতা এইভাবে করে ভেক্টর একটা সিলেক্ট করে এইভাবে করে পাঠাতে পারো। আনবিলিভেবল। সো এখানে পি একটা ভেক্টর এবং কিউ যে একটা ভেক্টর, এই যে এখানে একটা ভেক্টর আছে না, এই ভেক্টর দুইটাকে আমি একই পয়েন্টে বসালাম। এখন বলো তো ভাই, পি যেই দিকে কাজ করছে, কিউ একই দিকে কাজ করছে, তাহলে ভাই দুইটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? তাহলে এখান থেকে আমরা যদি লব্ধি আর বের করতে চাই, লব্ধি আর যদি বের করতে চাই, তাহলে সেই আর এর মানটা কত হবে? আর এর মানটা কত হবে? আর এর মান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। বলো আমি কেন সূত্র লিখে দিলাম, বলো কেন, কেন সূত্রটা লিখে দিলাম, কেন সূত্র লিখে দিলাম? পরে ভোর রাত্রে উঠে খাওয়ামাও করে কান্নাকাটি করবা, দোষ হবে আমার। সো এইখানে দেখো, যখন cos 0 ডিগ্রি, তখন বলো তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। ভাইয়া তুমি জেনে অবাক হবে, জেনে অবাক হবে, জেনে অবাক হবে যে cos 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে মানে হচ্ছে আর কি 1 হয়। তাহলে cos 0 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে ভাইয়া r সমান সমান আমরা কি লিখতে পারি? r সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তাই না? 2pq লিখতে পারি, তাই না? অবাক হয়ে গেছো দেখে? দেখে কি অবাক হয়ে যাওনি বলো? দেখে তো অবাক হয়ে যাওয়ার কথা, দেখে তো অবাক হয়ে যাওয়ার কথা। সো এখন দেখো আর সমান সমান, আর সমান সমান আমাদের যেটা আসলো, এই সূত্রটা তুমি আজকে প্রথমবারের মতন জীবনে দেখছো আমি জানি, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এটা আজকে জীবনে প্রথমবারের জন্য দেখছো না? কারণ এই যে আমরা কখনো শিখেছি ছোটবেলায় a প্লাস বি, এটা এটা বোঝার জন্য নাসার বিজ্ঞানী হওয়া ছাড়া উপায় নেই, অসম্ভব। দেখো তুমি জেনে অবাক হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এটার একটা শর্টকাট আছে, এটা হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার। কি দেখে অবাক হয়েছো?
দেখে কি অবাক হয়ে গিয়েছো? সো আর সমান সমান পি প্লাস কিউ। এই দেখো এই যে স্কোয়ার রুট কাটাকাটি হয়ে গেল, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। এইটাকে আমরা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বা a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার ওই সূত্রের মধ্যে বসাই লিখলাম। আরে দেখে অবাক হয়ে গেছে, সূত্রের মধ্যে বসাই লিখলাম। তাহলে আর সমান সমান পি প্লাস কিউ। এবং দেখো এইটাই কিন্তু হওয়া লজিক্যাল, এইটাই হওয়া লজিক্যাল। কারণ দেখো ওই যে ছোটবেলায় আমরা পড়ছিলাম, ওই সেই ছোট্ট যখন ছিলা মনে আছে, ওই যে বলছিলাম যে একটা বস্তুর উপরে তুমি 10 নিউটন বল দিলা এবং তারপরে 8 নিউটন বল দিলা, তাহলে মোট বল কত? এটাই তো ছিল লব্ধি। সো মোট বল দেখো দুইটা হবে সমান সমান যোগফল, দুইটা সংখ্যার যোগফল হবে। কিন্তু দুইটা সংখ্যার কি হবে? সোজা যোগফল, যদি একই দিক বরাবর তারা কাজ করে। একই দিক বরাবর যদি কাজ করে তাহলে কি হবে? সোজা যোগফল হয়ে যাবে। এই বুঝতে পারছো? বুঝতে পারছো? সহজ। তাহলে এটা হলো আমাদের আর নির্দেশ করছে কখনকার জন্য, যদি একই দিকে ক্রিয়ারত থাকে বা অ্যাঙ্গেল কত হয়, অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি হবে তখনকার জন্য এটা সত্যি। বুঝতে পারছি আমরা সবাই? অবাক হয়ে গেল নাহিয়ান, তাই না? আমি আসলে ফার্স্টে নাহিয়ান লেখছে রুট আর স্কোয়ার কাটাকাটি হলো কিভাবে, প্রশ্ন করেছে, লেজিট প্রশ্ন করছে। পরে আমার লেখছে অবাক হয়ে গেলাম। যদি অবাক হয়ে গেলাম এই কথাটা না লিখতো, ও যে পসানিটা এখন খাইতো, জীবনে ভুলতো না। ঠিক আছে ভাইয়া? এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ করেন, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ করেন কেন? এখানে ইংরেজির কি আছে? এমনি একই দিকে ক্রিয়ারত, তুমি বুঝো না? একই দিকে ক্রিয়ারত মানে সেম ডাইরেকশনে, বুঝো না এটা? হ্যাঁ, সহজ জিনিস, তাই না? আনবিলিভেবল। ওকে, এবার আসো, যদি বিপরীত দিকে ক্রিয়া করে, যদি বিপরীত দিকে ক্রিয়া করে, দেখছো ভেক্টর কি সহজ? আনবিলিভেবল। দেখো অনেকেই ভেক্টরকে ভয় পায়, তারা আসলে তেলাপোকা দেখলেও কিন্তু ভয় পায়, দেখবা। অবশ্য না, উড়ন্ত তেলাপোকা কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর হয়, তাই না? উড়ন্ত যেই তেলাপোকা, উড়ন্ত তেলাপোকা কিন্তু আসলে অনেক ভয় লাগে। এই দিকে একটা ভেক্টর কাজ করতেছে, এটা হলো পি, এবং এই দিকে আর একটা ভেক্টর কাজ করছে, এটা হলো কিউ। তুমি জেনে অবাক হবে, জেনে অবাক হয়ে যাবে, এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? এই যে একটা পি একটা কিউ, দুইটা দুই দিকে কাজ করছে, এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে থিটা সমান সমান 180 ডিগ্রি। তাহলে লব্ধি আর সমান সমান কি হবে? লব্ধি আর সমান সমান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos 180 ডিগ্রি। তো ভাইয়া cos 180 মান কত? -1 না? -1। তাইলে ভাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তোমরা জেনে অবাক হবে, cos 180 মান কত বলো? আমরা জানি cos 180 ডিগ্রির মান হচ্ছে গিয়ে -1। সো যদি -1 হয় তাহলে এখানে হবে 2p কিউ। এই খাতায় তুলো কিন্তু এগুলো সব। তাহলে আর সমান সমান এখান থেকে লেখা যাবে পি আর কিউ এর মধ্যে বিয়োগফল। এটা কি দিছি? এটা হচ্ছে ডিফারেন্স বুঝাচ্ছি, কারণ এই সূত্র থেকে বোঝা যাচ্ছে না পি বড় না কিউ বড়, পি বড় না কিউ বড় বোঝা যাচ্ছে না। সো এই জন্য আমরা এরকম সাইন দিলাম, মাইনাস দিলেও কোনো অসুবিধা ছিল না, কারণ স্কোয়ার যেহেতু পজিটিভই হয়ে যাচ্ছে। সো তাহলে এখান থেকে আর এর যে মানটা আসছে সেটা হলো পি এবং কিউ এর মধ্যবর্তী যে ডিফারেন্সটা সেইটাকে নির্দেশ করছে, পি এবং কিউ এর মধ্যবর্তী যে ডিফারেন্সটা সেটাকে নির্দেশ করছে। এবং এটাই হওয়া স্বাভাবিক। ধরো এটার মান হলো 10 নিউটন, একটা বলে 10 নিউটন বলে ধাক্কা দেওয়া হচ্ছে আর একদিকে 8 নিউটন বলে ধাক্কা দেওয়া হচ্ছে, তাহলে আমরা কি করব? দুইটার মধ্যে বিয়োগ করব না, পার্থক্যটা নিব লব্ধি বের করার জন্য। 10 - 8 হবে তখন। সহজ, দেখছো? এত সহজ পড়াশোনা। এই বুঝছো না? আমরা কি তাহলে নাসাতে কাজ পাবো? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা এটা মানে কি? এটা মানে তোমরা জেনে অবাক হয়ে যাবে, এটা মানে হচ্ছে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি, দুইটাই লেখা যায়, দুইটাই লেখা যায়। সো একটা ভেক্টর, এটা কি করলাম? এটা একই দিকে ক্রিয়া করলে এবং এটা হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করলে। এবার আসো দেখি যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্ব হয়, মনে করো এখানে দুইটা ভেক্টর আছে, এটা হলো পি ভেক্টর, এটা হলো আমাদের সেই কিউ ভেক্টর। হ্যাঁ, এবং আমরা কি বের করতে চাই? আমরা বের করতে চাই এই দুইটার লব্ধি কত হবে, আর কত হবে সেটা বের করতে চাই। এবং এদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে থিটা দেওয়া আছে আমাদের কাছে, থিটা এর মান হচ্ছে 90 ডিগ্রি। এবং আমাদের এই কোণটা বের করে দেখাতে হবে, আলফার মান কত বের করে দেখাতে হবে বাচ্চারা। তাহলে আর সমান সমান সূত্র লেখা লাগবে,
সূত্র না লিখলে তো বিপদ, পরে দেখা যাবে ভোর রাত্রি উঠে হাউমাউ করে কান্নাকাটি করছো, বাড়ির সবার ঘুম ভেঙে যাবে, উঠে তোমাকে জিজ্ঞাসা করবে কি রে কি হলো, তখন তুমি ফুপিয়ে ফুপিয়ে বলবে যে ভাইয়া বোর্ডে সূত্র লিখে দেয়নি। সো cos থিটা এটা কত হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে cos 90 এর মান কত? cos 90 এর মান আমরা জানি, যেহেতু cos 90 ডিগ্রি সমান সমান 0, cos 90 এর মান কত? 0। তাহলে r সমান সমান যেটা হবে, সুতরাং r সমান সমান যেটা হবে রুট ওভার, এটা 0 হয়ে গেলে 9 হয়ে গেল, তাহলে কি থাকছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ব্যাস হয়ে গেল। r সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং আমাদের তো এখন একটা অ্যাঙ্গেল বাইর করতে হবে। তো দেখো তো tan আলফা যেটা, সেটা সমান কি হবে, অ্যাঙ্গেল যার সাথে নিয়েছো সেটাকে নিচে একা একা রাখো, এখানে হবে কিউ সাইন সামথিং, এখানে হবে কিউ কস সামথিং, সামথিং এর মধ্যে কি দিবা, এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ দিতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি দিবা, এখানেও 90 ডিগ্রি দিবা। তুমি জেনে অবাক হবে যে সাইন 90 এর মান 1, তাহলে উপরে থাকবে শুধু কিউ, আর কস 90 এর মান 0, তাহলে নিচে থাকবে শুধু পি, নিচে থাকবে শুধু পি। সুতরাং কোণ যেটা হবে আলফা, সেটা সমান সমান হচ্ছে tan ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি। এই বুঝতে পারো নাই, বুঝতে পারো নাই, বুঝছো? আলফা সমান সমান tan ইনভার্স কিউ বাই পি, ঠিক আছে? বুঝছি? এক ডায়ালগ আর কয়বার, কই আমি তো একবারই দিলাম ডায়ালগ। আরে আশ্চর্য, আমাকে কখনো দেখছো এক ডায়ালগ 2-3 বার দিতে? জীবনে কখনো দেখছো? মিথ্যুক, কখনো দেখে নাই। গুড, সাব্বাস। হ্যাঁ শুভ ভাইয়া, বলা যায়, বলা যায়। ওকে, তাহলে দেখো এইখানে কিন্তু আমরা এই কেসটা সহজেই বুঝতে পারি, কারণ ওই যে বলছিলাম আমরা যদি এই যে এরকম হয় পি আর কিউ যদি এরকম 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে কি একটা সমকোণী ত্রিভুজ থেকে সহজেই বের করে ফেলতে পারি না? সো আসলেই যে এই সূত্রটা সকল কেসে অ্যাপ্লিকেবল হয় সেটাই আমরা এখান থেকে দেখলাম। বুঝতে পেরেছো? আসলেই যে সকল ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হয় সেটাই আমরা এখান থেকে দেখলাম। এইবার আসো তোমাদের জন্য একটা বিশেষ প্রবলেম। বিশেষ প্রবলেমটা হচ্ছে এমন যে মনে করো এখানে আমরা একটা কি দিলাম, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলাম, তো এই দিকে আমাদের একটা ভেক্টর কাজ করছিল এবং এই দিকে আমাদের একটা ভেক্টর কাজ করছিল। সো এই দুইটা ভেক্টরের মান একটা দিয়ে দিয়েছে 8 নিউটন, এর মান দিয়ে দিয়েছে 6 নিউটন এবং এই মধ্যবর্তী কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে আমাকে একটু লব্ধির মান আর দিক বের করে দেখাও তো। আর এর মান কত হবে? এক্ষুনি প্র্যাকটিস, এটা ক্লাসের মধ্যে প্র্যাকটিস। দেখাও তো আর এর মান কত হবে, আর এর মান কত হবে একটু দেখাও তো। হ্যাঁ, রেজাল্টেন্ট অবশ্যই দুইটা ভেক্টরের মাঝখান বরাবর যাবে। যদি দুইটা ভেক্টরের লব্ধি করি তাহলে অবশ্যই লব্ধিটা দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা দিকে যাবে। এমন কি কখনো হয় একটা স্থির বল আছে, একটা স্থির বলের উপরে তুমি এই দিক বরাবর ধাক্কা দিছো, এই দিক বরাবর ধাক্কা দিছো, তাহলে এই দিক বরাবর ধাক্কা যদি দাও বা এভাবে দেখো, তুমি এইদিকে ধাক্কা দিছো আর আবার একজন এসে এদিকে ধাক্কা দিছে, তো কখনো কি এই বলটা স্থির বল যদি হয়, গতিশীল বল হলে তখন তো তার যেই পুরো মেকানিজমটা সেটা পুরোটা আলাদা, ওইটা আসবো। কিন্তু যখন স্থির বলের বস্তুর একটার উপরে তুমি যখন এইদিকে একটা ধাক্কা দিলা, এইদিকে একটা ধাক্কা দিলা, তখন কিন্তু খেয়াল করে দেখো বস্তুটা কোন দিকে যাবে। বস্তুটা কি এই দিকে যাওয়ার কোনো কারণ আছে? ওর কি এই দিকে যাওয়ার কোনো কারণ আছে? এইদিকে যাওয়ার কোনো কারণ আছে না তো? কারণ হয় সেটা সরাসরি এই দিকে যাবে অথবা সেটা এই দিকে যাবে, হয় ওকে ওর কথা শুনতে হবে অথবা বলটাকে ওর কথা শুনতে হবে। তাহলে দুজনেই যদি মন রক্ষা করতে হয় তাহলে কি এদের মাঝামাঝি কোনো একটা দিকে যাবে, এটাই স্বাভাবিক, তাই মাঝ দিয়ে যাবে। বুঝতে পেরেছো? সবাই মান বের করো, সবাই মান বের করে ফেলো। দেখি তোমরা যে মানটা করেছো, তোমরা যে মানটা বের করেছো দেখি তোমরা অঙ্ক পারো কিনা। হ্যাঁ, অঙ্ক পারো কিনা সেটার জন্যই কিন্তু মূলত এটা দেওয়া। সাব্বাস। তো তোমরা যেটা করেছো আমি করি, আর সমান সমান লিখেছো স্কয়ার রুট অফ 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস, ভাই আপনি এত সহজ ম্যাথ দেন কেন? ছি ছি ছি, আপনি এত সহজ ম্যাথ দিলে আমরা কোথায় যাব? আপনি এরকম করে একটা সহজ ম্যাথ দিয়ে দিলেন, এটা কোনো কথা? cos 30 ডিগ্রি সব কিছু দেওয়া আছে, সূত্রের মধ্যে বসালেই তো হয়ে গেল। এটা সমান সমানই আমি হিসাব করে দেখলাম 13.53, এটার মানই আমি হিসাব করে দেখলাম কত আসলো 13.53 নিউটন। ব্যাস, এটাই হলো উত্তর। এটাই এসেছে না তোমাদের?
এটাই এসেছে না? এটাই তো এসেছে নাকি? এটাই তো আসছে। এই সময় আমি আমার বন্ধু অপূর্বকে একটু স্মরণ করতে চাই এবং স্মরণ করে বলতে চাই এটা ভুল। এটা কিন্তু হয় নাই। এটা হয় নাই। এটা হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? তার কারণটা হচ্ছে এই যে থিটা যেটা দেওয়া আছে, থিটা যেটা দেওয়া আছে, থিটা যেটা দেওয়া আছে, এই থিটাটা আসলে এই সূত্রে বসানোর থিটা না। মনে রাখবা। এখানে আমি লিখে আসি তাহলে, আগে আগে যেখানে লেখাইছিলাম ওখানে লিখে আসি। থিটার পরিচয়টা হচ্ছে কি? থিটার পরিচয় হচ্ছে দুটি ভেক্টরের আদি বিন্দু দ্বয়কে, দুটি ভেক্টরের আদি বিন্দু দ্বয়কে, দুটি ভেক্টরের আদি বিন্দু দ্বয়কে একই বিন্দুতে এনে মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ, এটাই হলো থিটা। দুইটা ভেক্টর আদি বিন্দুকে এক বিন্দুতে এনে মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ যেটা, সেইটার পরিচয় হচ্ছে থিটা। খেয়াল করো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এবং এই প্রশ্নটা আমি ওই যে তোমাদের যখন কনসেপ্ট মাস্টারি কুইজ হবে সেটার মধ্যে দিব। কনসেপ্ট মাস্টারি কুইজে এখান থেকে একটা প্রশ্ন থাকবে যে দুইটা ভেক্টরে আদি বিন্দুকে এক বিন্দুতে আনলে, দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক বিন্দুতে আনার পরে যে ক্ষুদ্রতর কোণ, সেই কোণটা হবে থিটা। সেই কোণটা হবে থিটা। তাইলে এখানে দেখো, আমাদের প্রথম যে ভেক্টর ছিল তার আদি বিন্দু এইখানে, আর দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু এইখানে। তাহলে কেমনে হইল? এই কেমনে হইল? হইল না তো। প্রথম ভেক্টর যেটা নিছো তার আদি বিন্দু এইখানে, আর দ্বিতীয় ভেক্টর যেটা নিছো তার আদি বিন্দু এইখানে। তাহলে হইল? তাহলে আমাদের কি করতে হবে? আগে ভেক্টরটা শিফট করে আদি বিন্দুকে এক বিন্দুতে আনতে হবে। তাহলে একটা কাজ করি, কি করতে পারি আমরা? যে কোনো একটাকে মুভ করে এই দুইটা আদি বিন্দুকে এক পয়েন্টে আগে নিয়ে আসবো। দুইটা আদি বিন্দুকে আগে এক পয়েন্টে নিয়ে আসবো। এইবার আমার মনে হয় না এটা কেউ পারবা ক্লাসের মধ্যে, অসম্ভব। এত ট্যালেন্টেড বলে আমার ক্লাসে থাকতেই পারে না। বলো তো, এইটা যদি 30 ডিগ্রি হয়, এই পুরাটা তো ছিল 180 ডিগ্রি। বলো তো, বলো তো, তাহলে এই কোণটা কত? পুরাটা ছিল 180 ডিগ্রি, এইটুকু 30, তাহলে বাকিটা কত? মনে হয় না কেউ পারবা। আরে সর্বনাশ, তুখর বলাবান। এটা তো তুখর বলাবান দেখা যায়। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দিব 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 150 ডিগ্রি হচ্ছে। কেন ভাই আপনি এই কোণটা কেন নিলেন? এইটাও তো তাদের মধ্যবর্তী কোণ। হ্যাঁ, এটাও মধ্যবর্তী কোণ, কিন্তু সবসময় কমন প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে ক্ষুদ্রতর কোণ যেটা, সেটাকে নেওয়া। এই কোণটাকে আমরা নিলাম, ঠিক আছে? তাহলে 180 হলো পুরাটা, আর 30 এটুকু ছিল। তাহলে 180 থেকে 30 বাদ দিলে কিন্তু দেখো আমরা এখান থেকে এই যে এই ভেক্টরটাকে যেহেতু সরায় নিয়ে আসছে এই জায়গায়, দাঁড়াও, সরায় যেহেতু নিয়ে আসছে, ওর তো একটা স্মৃতি রেখে দিতে হবে। ওর একটা স্মৃতি আছে না, ওর স্মৃতিটা এখানে রেখে গেলাম। সো তাহলে দেখো ছোট্ট বন্ধুরা, এখানে আমাদের একটা 8 নিউটন কাজ করছিল, আর এটা হলো সেই 6 নিউটন। এই দুইটা ভেক্টর আদি বিন্দুকে এক বিন্দুতে নিয়ে এসে তারপরে আমরা দফা রফা করলাম। এবার এই যে কোণটা হলো, সেই কোণটা আমাদের এখানে বসানো লাগবে। তাহলে আর যেটা হবে সেটা কি? আর যেটা হবে সেটা হচ্ছে সমান সমান রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 কজ কত ডিগ্রি? এই কজ কত ডিগ্রি? 150 ডিগ্রি। 150 ডিগ্রি, ঠিক আছে? দেখো তো বুঝছো কিনা। এবার আসো অঙ্ক হিসাব করে দেখি কত হয়। এটা কে রে, কে রে, কে রে? এই স্প্যামারটা কেডা? এই স্প্যামারটা কেডা? ও কি দুপুরে ভাত খায় নাই নাকি? এই মিরাজুল ইসলাম, এই কি ব্যাপার? কার উপর এত রাগ তোমার? স্প্যামিং করতেছো ভাই? এরকম করো না ভাইয়া, এরকম করো না প্লিজ। এইগুলা হচ্ছে ধরো কারা করে জানো? স্প্যামিংটা কারা করে? এইগুলা করে হচ্ছে ধরো যারা সারাদিন বখাটের মতো রাস্তায় রাস্তায় ঘুরে টাঙ্কিবাজি করে বেড়ায়, এরা এগুলা করবে। তুমি একটা ভদ্রঘরের ছেলে, তুমি এরকম কমেন্টে এসে কি কারণে তুমি এগুলা করবা বলো? তুমি কি বখাটে ছেলে? ছি, এরকম আর কখনো করবে না, খবরদার।
4.11 নিউটন। এবং অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল কত হবে বলো? আমরা ধরে নিচ্ছি এই দুইটার যে লব্ধিটা, সেই লব্ধিটা এরকম একটা দিকে যাবে না? লব্ধিটা কোন দিকে যাবে? এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এদের লব্ধিটা এই দুইটা ভেক্টরের মাঝামাঝি কোণ একটা দিকে যাবে। সো মাঝামাঝি কোণ একটা দিকে যদি যায়, আমরা কার সাথে কোণ বের করব বলো? কার সাথে কোণ বের করতে চাও? 6 এর সাথে করি চলো। তাহলে 6 এর সাথে যদি কোণ বের করি, এটাকে যদি আলফা বলি, তাহলে tan আলফা সমান কত হবে? tan আলফা সমান সমান এখানে আসবে যার সাথে কোণ, সেটাকে নিচে একা একা রাখবো, এবং উপরে থাকবে হচ্ছে 8 sin 150 ডিগ্রি প্লাস 8 cos 150 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখান থেকে হিসাব করে দেখবা কত হয়, এখান থেকে আলফার মানটা দেখবা কত আসে। ঠিক আছে? আরেকবার কি বুঝাবো? এই যে কোণটা কিভাবে বের করতে হয়, এটাই হলো কথা, তাই না? সো কোণটা কিভাবে বের করব? আমরা এখান থেকে এরকম ছিল, কিন্তু আমাদের থিওরি যেটা বলে যে যখন আমরা সামান্তরিক সূত্র প্রয়োগ করছিলাম, তখন কি সামান্তরিকের কৌণিক বিন্দু থেকে না এই দুইটা ভেক্টর শুরু হয়েছিল, অর্থাৎ ভেক্টর দুইটার আদি বিন্দু ছিল কিন্তু এক জায়গায়। কিন্তু এখানে দেখো এই যে ভেক্টর, এই ভেক্টরের আদি বিন্দু এখানে, আর এই ভেক্টর আদি বিন্দু ছিল এখানে। তাহলে এই কোণটা কিন্তু আসলে ইউজ করা যাবে না, কারণ থিটার জায়গায় আমরা সবসময় কোণটা বসাই দুইটা ভেক্টরকে এক বিন্দুতে এনে তারপর বসাতে হয়। তাইলে আমরা এই ভেক্টরটাকে, যে কোনো একটা ভেক্টরকে সরালেই হবে, কোনো অসুবিধা নেই। আমরা এখানে এই ভেক্টরটাকে সরায়ে দুইটার আদিবিন্দু যেন এক পয়েন্টে আসে সেই ব্যবস্থা করলাম। তাহলে এখান থেকে আমরা পরে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বের করলাম এবং সেটাকে এখানে বসালাম, এবং আমাদের পরে tan আলফা বের করতে হবে। সো আলফা সমান সমান দেখো এখানে হচ্ছে আমাদের যার সাথে কোণ, কার সাথে কোণ ছিল? 6 এর সাথে কোণ ছিল, তাই এটাকে নিচে আলাদা একা একা রাখলাম, এবং যার সাথে কোণ নাই 8, সেটার সাথে আমরা 8 sin 150 আর 8 cos 150 রাখলাম। এই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, মাইনাস আসতেছে যে ভাইয়া এইখানে আমরা হিসাব করতে গেলে দেখলাম যে আমাদের মধ্যে এই কোণটা হচ্ছে মাইনাস আসছে। আমি একটু করে দেখাই। 8 sin 150 ডিগ্রি ডিভাইডেড বাই 6 প্লাস 8 cos 150, 8 cos 150, এটার tan ইনভার্স যদি করি তাহলে এখান থেকে আসছে -76.93 ডিগ্রি। দেখো তার মানে আসলে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে আমাদের এই যে কোণটা আসলো, এইটার সাথে তুমি জাস্ট যদি পজিটিভ মান পেতে চাও, যে -76.93 আসলো না, এইটা যদি পজিটিভ পেতে চাও, জাস্ট এটার সাথে একটা 180 যোগ করে ফেলবা। কারণ এইটা আসলে ওই যে অ্যান্টি ক্লকওয়াইজের একটা ঝামেলা আছে না, ক্লকওয়াইজ গেলে একটা কোণ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে একটা কোণ হয়। তো আমরা এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের জন্য এখানে জাস্ট +180 করে দিব, +180 করে দিব। তাহলে কত আসে? 103 দশমিক সামথিং আসে, 103.06 ডিগ্রি। তার মানে দেখো এইখানে একটা জিনিস আমরা এখানে খেয়াল করো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আসছে 103.06। হ্যাঁ, আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করছো যে ভাই এখানে হলো কেন -76 যেটা এটা বসানো হলো? কারণ দেখো এইখানে, আচ্ছা একটা কাজ করি, সব উত্তর একবারে দিলে হবে না। তুমি আগে এই উত্তর কেন -76 এইটা আগে নিজে একটু ঘাটাঘাটি করো, একটু আগে চিন্তা করো। এটার উত্তর সুন্দর উত্তর দিয়ে দিব, কোনো চিন্তা করো না। এটা আগে একটু চিন্তা করো যে ভাই -76 আসলো কেন, কি কারণে আসলো? এখানে তো প্লাসই হইতে পারতো, মাইনাস হইলো কেন? সো এই মাইনাসটা নিয়ে আগে চিন্তা করো। এবং আমি আগে বলেই দিলাম যে যেহেতু আমাদের যদি মাইনাস আসে তাহলে +180 যোগ করতে হয়, এটাও তুমি চিন্তা করবা কেন 180 করতে হয়। এটার উত্তর আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের একদম শুরুতেই দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু এগুলো ম্যাথের সাথে রিলেটেড, তুমি অলরেডি ত্রিকোণমিতি ক্লাস 9-10 পড়ে আসছো, সো একটু নিজে চিন্তা করতে পারলেই বুঝতে পারবা যে এখানে -76 এবং তার সাথে 180 কেন যোগ করলাম। সো না পারলেও কোনো অসুবিধা নেই, আপাতত প্রসেসটা মাথায় রাখো। নেক্সট ক্লাসে তোমরা আগে চেষ্টা করো, তারপরে আমি ইনশাআল্লাহ বলে দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, গেল। এখন দেখো এইখানে আমাদের 103 ডিগ্রি আসলো, তার মানে কি? তার মানে একটু আমারে বলো তো যে লব্ধিটা কার দিকে হেলে আছে বলো তো? 8 নিউটনের দিকে হেলে আছে না 6 নিউটনের দিকে হেলে আছে? আমি যদি একটা কাজ করি, এই হিজিবিজিগুলোকে একটু সরাই দিই,
এই হিজিবিজিগুলোকে একটু সরাই দেই। তাহলে আমাকে একটু বলো তো, এদের পুরাটার মধ্যে কোণ ছিল 150 ডিগ্রি, পুরাটার মধ্যে কোণ ছিল 150 ডিগ্রি, এবং আমরা দেখলাম এই আলফার যে মানটা, সেই আলফার মান আসছে কত, 103 ডিগ্রি। আলফা সমান সমান আসছে 103 ডিগ্রি, 103.06 ডিগ্রি। তাহলে বলো তো 150-এর অর্ধেক কত, 75 না? তাইলে এখানে লব্ধিটা কিন্তু দেখো 6-এর সাথে 75-এর থেকেও বেশি কোণে আছে। তার মানে এটা কি লব্ধিটা 6-এর দিকে হেলে আছে, লব্ধিটা 8-এর দিকে হেলে আসে না? বলো তো, লব্ধিটা 8-এর দিকে হেলে আসে না? তাহলে লব্ধি যদি 8-এর দিকে হেলে থাকে তার মানেটা কি, যার জোর বেশি তার দিকে লব্ধি থাকবে বেশি, তার দিকে লব্ধি হেলে থাকবে। ঠিক আছে, ধরো এইখানে আমাদের একটা বল, তার উপরে এই দিক বরাবর কাজ করছে 10 নিউটন, আর মনে করো এই দিক বরাবর কেউ দিছে 2 নিউটন। তাহলে লব্ধি যেটা হবে, লব্ধিটা কার কথা বেশি শুনবে? কারণ ওর তো প্রভাব বেশি, ওর তো প্রভাব কম। তাহলে লব্ধিটা কি মাঝখান দিয়ে যাবে নাকি? দুজন কি সমান ইফেক্ট রাখছে? না তো, না তো। তাইলে যার প্রভাব বেশি তার দিকে কিন্তু এটা হেলে থাকবে, তার দিকে এটা হেলে থাকবে। বুঝতে পেরেছো? তার দিকে এটা হেলে থাকবে। তাহলে একটা 10 আর একটা 2, তাহলে লব্ধি যেটা হবে সেটা কিন্তু আমাদের কার দিকে হেলে থাকবে, 10-এর দিকে হেলে থাকবে। বুঝতে পারছো? কারণ যার মান বড় তার দিকে হেলে থাকবে। এবং এটার কিন্তু আমরা দেখো একদম একটা এক্সাম্পলের সাহায্যে এটা দেখলাম, আমরা পরে ম্যাথমেটিক্যালিও প্রুফ করব, কিন্তু দেখো আগে বোঝার চেষ্টা করো সংখ্যা দিয়ে। ঠিক আছে, 180 কি প্লাস করতে হবে? হ্যাঁ, প্লাস করতে হবে। যখন দেখবা মাইনাস কিছু একটা চলে আসছে, জাস্ট পজিটিভটার জন্য প্লাস 180 করে দিবা, প্লাস 180 করে দিবা। বুঝতে পারছো? এই আর কি। তোমাদেরকে জাস্ট আরেকটা ক্লু দিয়ে রাখি, এইখানে মূলত ও যে অ্যাঙ্গেলটা বের করছে না -76, এই -76টা আসলে, এই -76টা আসলে সে ক্ষুদ্রতর কম কোণটা বের করছে, ছোট কোণটা বের করছে, এই যে এই কোণটা ও বের করছে। এখন দেখো, তুমি যদি এটাকে ও অ্যাক্সিস ধরো, এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরো, তাহলে কি এইটা আমাদের কোন দিকে চলে গেছে বলো তো? এটা আমাদের ওই যে ক্লকওয়াইজ ডিরেকশনে -76 হয়ে গেছে না? সো তাহলে তো এই দিক বরাবর তার লব্ধি কাজ করতেছে না, কারণ ম্যাথ তো আর বুঝে না এরোর দিকটা কোন দিকে। যাই হোক, এগুলা গভীর কথাবার্তা, জাস্ট একটা ক্লু দিয়ে রাখলাম, যারা চিন্তাশীল মানুষজন তারা চিন্তা করলে পারবা। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আবার আলোচনা করবো, কোনো চিন্তা করো না। ঠিক আছে, ওকে 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 ওকে। তাইলে যাক, আমরা এই জিনিসগুলা বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা শুরু করব এখান থেকে, লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এবং আরো কিছু এমসিকিউ প্রবলেম থাকবে, আরো কিছু ম্যাথ প্রবলেম থাকবে, সেইগুলা থেকে আমরা ইনশাআল্লাহ রিজিউম করব। ঠিক আছে, দুইটা ভেক্টরের মান 150-এ এমন আসলো না, মানে কোণ কিভাবে 150 হলো? কারণ ওই যে আমাদের আদি বিন্দুগুলোকে এক পয়েন্টে নিয়ে আসলাম, তারপরে ক্ষুদ্রতর কোণটা বের করতে হলো, কারণ এটা তো বৃহত্তর কোণ, এই কোণটা নেওয়া যাবে না। আমাদের ক্ষুদ্রতর কোণ যেটা, কোনটা বৃহত্তর কোণ, এই যে এইটা তো বৃহত্তর কোণ, এটা নিব না, ক্ষুদ্রতর যেটা সেই কোণটা আমরা নিব। তাহলে এই কোণটা যদি নেই, তাহলে দেখো এটা কিন্তু এই পুরাটা ছিল 180 ডিগ্রি, পুরাটা 180 ডিগ্রি, এখান থেকে 30 বাদ দিলে কত হয়, 150 ডিগ্রি। ওকে, সো এখন তোমাদের কাজ যেটা, ক্লাস এখনই শেষ হয়ে যাবে, তোমরা যেটা করবা, প্লিজ এখন খাতাটা আরেকবার চেক করবা, হাতে হয়তো 10 মিনিট সময় লাগবে বড়জোর। যা আজকে পড়ছো পুরাটা একবার সুন্দর করে আরেকবার এক্ষুনি বসে রিভিশন দাও, এক্ষুনি। এবং তারপরে কালকে সকালবেলা উঠে আরেকবার দেখো, আমাদের ইনশাল্লাহ পরশুদিন আবার ক্লাস আছে। এই আজকে যা কিছু শিখছি সেগুলো নিয়ে আমরা বেশ কিছু ম্যাথ প্রবলেম কিন্তু সলভ করব। হ্যাঁ, ফেসবুক দেখতেছি, অসুবিধা নেই। টাটা, আসসালামু আলাইকুম সবাইকে, দোয়া করো আমাদের জন্য। দেখা হবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।